মাহমুদ সরকার একটু কেশে দূরে সরে গেলেন। মালিনী তার পাশে এসে দাঁড়ালো। মাহমুদ সর্দারের কাঁধে হাত রেখে বলে, বোঝই তো ছেলেটা আমার জন্য তোমার সাথে রুড বিহেভ করতে করতে আজ এমন তৈরি হয়েছে। না তুমি আমাকে বিয়ে করতে, আর না আজ রাজের এমন মুখ হতো। মাহমুদ সর্দার মাথা উপর নিচ করে বলেন, ঠিক বলেছো তুমি। যে বয়সে ছেলেটাকে শাসন করা দরকার, একটু আদর করা দরকার, ওই বয়সে আমি ছেলেকে সময় না দিয়ে উল্টো রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলাম। রোহিণীর মৃত্যুতে ভেঙে পড়েছিলাম, তাই তো ছেলেটা আমার এমন তৈরি হলো। গাড়ির আওয়াজ পেতেই সবাই পিছনে তাকালো। গাড়ি থামার সাথে সাথে গান থেমে গেল। মায়া এখনো নিচে বসে আছে। সোনালী মায়ের পা ধরে দেখছে। রুদ্র, মিলি, সিয়া, হিয়া এরা নামার পর সোনালী চোখ ফিরিয়ে মায়াকে বলে, এই যে মেয়ে, তোমার পায়ে কিছুই দেখা যাচ্ছে না। মায়া কাঁদো কাঁদো মুখ করে বলে। আমার পায়ে খুব ব্যথা। সিয়া আর হিয়া দৌড়ে এসে বলে। ভাবির কি হয়েছে? মায়া ওদের দিকে তাকিয়ে বলে, পড়ে গেছি আমি, খুব ব্যথা করছে। আমাদের সাথে ভিতরে চলো, পায়ে মলম লাগিয়ে দিব। হাঁটতেই তো পারছি না। রুদ্র এগিয়ে এসে বলে, আমার মতো দেবর থাকতে চিন্তা কিসের ভাবিজি? চলো তোমাকে কোলে নিয়ে বাড়ির ভিতরে যাই। রুদ্রের এহেন কথায় মায়ার চোখ রাগে লাল হলেও রাজ রুদ্রের মাথায় দিল এক চাপড়। রাগ দেখিয়ে বলে, বর থাকতে দেবর লাগবে কেন শুনি? আমার বউয়ের থেকে 10 হাত দূরে থাকবি। এমন দেবর থাকা ভাইদের জন্য বিপজ্জনক। হিয়া ঠোঁটটা টিপে টিপে বলে। একদম ঠিক হয়েছে। বলেই চোখের চশমা ঠিক করে। রুদ্র শুনে মৃদু হাসলো। রাজ মায়াকে কোলে নিয়ে ভিতরে ঢুকলো। মায়া তাকিয়ে তাকিয়ে দেখছে চারিপাশ। বাড়ির সামনে বড় জায়গায় ফল ফুলের বাগান। এটা আগেও ছিল। এর পাশে একটা সুইমিং পুল। মায়া কল্পনা করে এই সুইমিং পুলের পাশে সে বই নিয়ে বসে থাকতো আর তার মা শাহানা পারভিন খাবার এনে খাইয়ে দিত। প্রথম দিকে রাজ অনেক ভালো ছিল। ওই সময় রাজ মায়াকে নিজের হাতে খাইয়ে দিত, মায়াকে আগলে রাখতো। ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায় রাজ। অত্যাচার শুরু করে মায়ার প্রতি। একসময় করলো তাদের প্রতি নির্মম নির্যাতন। অতীত মনে পড়তেই মায়ার চোখটা ঘুরিয়ে দেখলো রাজের দিকে। রাজের মুখশ্রী দেখতে থাকে আর মনে মনে বলে, আপনাকে আমি এমন অপমান করব যে আপনার এই অহংকার মাটিতে গড়িয়ে যাবে। এই মায়া আপনাকে সুখে থাকতে দিবে না, এটা মায়ার প্রমিস। মায়াকে ভিতরে এনে সোফায় বসিয়ে দিল রাজ। বাসার সবাই ভিতরে ঢুকতেই একজন সার্ভেন্ট মিষ্টি আর শরবত নিয়ে আসে। বউকে সবাই মিষ্টি দিয়ে বরণ করতে চায়। সর্বপ্রথম মাহমুদ সর্দার মিষ্টি খাইয়ে দেয় মায়াকে। এক এক করে সবার হাতে মিষ্টি খাওয়ার পর মোহন সর্দার আসে মায়াকে মিষ্টি খাওয়ানোর জন্য। মায়া মোহন সর্দারের চোখের দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলে, অতিরিক্ত মিষ্টি খেলে আমার কষ্ট হয়, আমি আর খেতে পারবো না। মাহমুদ সর্দার মায়ার মুখের দিকে চেয়ে আছেন। কিছু একটা ভেবে বলেন, মেয়েটা আজ অনেক কষ্ট করেছে, এখন মিষ্টি আর খাওয়াতে হবে না। মোহন সর্দার অপমান বোধ করলেও চলে আসে। মায়া ওনার দিকে তাকিয়ে ঠোঁটটা একটু বাঁকালো, যেন এটাও একটা অপমান হলো মায়ার তরফ থেকে। মাহমুদ সর্দার ভিতরে গেলেন কিছু সময়ের জন্য। মিনিট 5 পরে হাতে কিছু গহনার বাক্স নিয়ে উপস্থিত হলেন। হাতে প্রায় 7-8টা গয়নার বক্স হবে। ওগুলো সার্ভেন্টদের ইঙ্গিত করতে ওরা বক্সগুলো নিয়ে মায়ের সামনে টেবিলে রাখলো। এক এক করে প্রতিটা বক্স খুলতেই গহনা দেখতে পেল সবাই। চোখ কপালে উঠল যেন সোনালির। যে গহনা আছে এগুলো পুরনো সময়ের, কিন্তু এখন এগুলোর মর্ম অনেক। বিক্রি করলে কোটি টাকা উঠে আসবে। সবগুলোর গহনার মধ্যে সোনালির চোখ গেল সব থেকে বড় বক্সের গহনার দিকে। ওখানে একটা সীতাহার আছে যেটা কারুকাজ নিজ মাহমুদ সর্দারের দাদি পছন্দ করে বানিয়ে যান। এরপর থেকে বাড়ির বউয়েরা এই গহনা পায়। বউ বললেও ভুল, যে বড় বউ সেই পায়। সোনালি শিওর এটা মায়া পাবে। একবার মিলির দিকে তাকালো সোনালি, তারপর তার ছেলের কথাটাও ভাবলো। মিহির এখন সুইজারল্যান্ডে আছে। এই সর্দার বাড়িতে এসে এসে এই গহনা আজ অব্দি দেখেনি, তার ছেলেমেয়েরাও দেখেনি, অথচ মায়া আজ হুট করে আশা মেয়ে পাবে। এটা ভেবে রাগ যেন তত্তর করে বাড়ল। মাহমুদ সর্দার বক্স থেকে সীতাহার নিয়ে মায়ার গলায় দিলেন। সোনালি 2 পা এগিয়ে এসে বলে, এইটা করা কি ঠিক হলো? মাহমুদ সর্দার ভ্রুকুটি করে বলে, কোনটা কারা? এই যে, এই মেয়েকে চেনেন না, জানেন না, আজ হুট করে বিয়ে তো দিলেন, আবার দামি গহনা দিয়ে দিলেন। তো বাইরে কাউকে কি এইভাবে বিশ্বাস করা উচিত? এ বাড়িতে যেই বউ হয়ে এসেছে সবাই তো বাহিরের মেয়ে, তাদের যদি বাড়িতে রেখে খাওয়াতে পরাতে পারি তাহলে আমার বৌমা কি দোষ করলো? মাহমুদ সর্দারের এহেন কথাতে কি বলবে সোনালি বুঝতে পারছে না। চোখ দিয়ে ইশারা করে মালিনীকে কিছু বুঝালো। মালিনী মাথা উপর নিচ করে এগিয়ে এসে বলে, বড় বউ হিসেবে তো এই গহনা আমি পাই, তাহলে এটা আমাকে আগে দেওয়া হয়নি কেন? এখন এই মেয়েকে দিচ্ছ যে? মায়া মালিনীর ব্যাপারটা বুঝতে পারছে না। রাজ একবার কি সব বলছে, সবই মাথার উপর দিয়ে যাওয়ার মতো। মাহমুদ সর্দার চোখ রাঙিয়ে মালিনীকে বলেন, ছেলের বউ হয়,
তোমার আর তুমি তাকে ঈর্ষা করছো? চিনি না জানি না খোঁজ খবর নেই, একে ছেলের বউ বলি কিভাবে? এত কথার তো দরকার নেই, খোঁজ খবর আমরা নিয়ে নিব। এত বড় কোম্পানির ওনার এই মেয়েটি, এটাই কি ওর পরিচয় না? বাকিটা আমাদের ছেলেই বুঝে নেবে। বাবা মা হিসেবে আমরা ছেলের ভালো চাইতে পারি না? ভালো চাইতে হলে জীবনের বাকি পথ যেন তারা সুখে দুঃখে একসাথে কাটায়, সেই চেষ্টা করো। বাড়তি কথা শুনতে চাই না। আমার ছেলের বউকে আমি গ্রহণ করে নিয়েছি, এখন তার দায়িত্ব তোমার সমতুল্য। সে এখন তোমার মতো এবারের বড় ছেলের বউ। মালিনী থেমে গেল। সোনালি রাগান্বিত হয়ে আছে। রাজ মুখটা আফসোসের ভঙ্গিতে করে বলে, আমার বউকে নিয়ে দেখছি সবার আপত্তি। বলি এমনিতেই আমি বিয়েটা দেরি করে করেছি, এখন তোমরা কি চাও লেট লোতে বিয়েটা নষ্ট হয়ে যাক? এখনও তো বউকে নিয়ে একটা দিনও পার করতে পারলাম না, তাকে পরিপূর্ণ চিনব কিভাবে? রাজের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো মায়া ও মাহমুদ সর্দার। রাজ শুকনো ঢোক গিলে বলে, আরে তোমরা আমার বউকে নিয়ে চেনা জানা প্রশ্ন উঠালে বলে তো আমি কথাটা বললাম, এভাবে তাকানোর কি আছে? 1 মিনিট, তোমরা কি অন্য কিছু ভেবে নিয়েছো? এই তোমাদের এত দুষ্ট চিন্তা ভাবনা আছে কিভাবে? হ্যাঁ, আমি তো ভাবলাম, আমি তো ভালো দেখতে ইঙ্গিত করছিলাম। তোমরা যে দুষ্ট কি বলবো, আমাকে দুষ্ট বানিয়ে দাও। রাজের এই কথাগুলো শুনে কান ঝালাপালা হয়ে গেল মাহমুদ সর্দারের। রুদ্র হো হো করে হেসে দেয়। বিরক্ত হয় হিয়া। চশমা পরা চোখ জোড়া দিয়ে রাগ দেখিয়ে বলে, আপনি এমনিতেও একজন নষ্ট পুরুষ রুদ্র ভাই। আমার ভাইয়ের কথা তো আরো বেশি নষ্ট হয়ে যাচ্ছেন। তোর ভাইকে থামা তাহলে। আফসোস, থামাতে পারবো না, কারণ আমি যে বয়সে ছোট। বুদ্ধিতে পাক না তুই। শাট আপ রুদ্র ভাই। সিয়া এসে হিয়ার হাত ধরে মায়ের কাছে গিয়ে বলে, ভাবি, তুমি আমাদের সাথে চলো, তোমাকে ভাইয়ের ঘর, সরি তোমাদের ঘরে রেখে আসি। রাজ বুকের বাম পাশে হাত রেখে বলে, আমাদের ঘর শুনলে তোর এই পিণ্ডটা চিলিক দিয়ে ওঠে। সিয়া মুখ টিপে হেসে চলে যায়। মায়াকে নিয়ে রাজ ওদের পেছনে যেতে নিলে মাহমুদ সর্দার বাধা দিয়ে বলেন, বউয়ের পিছনে পড়ে যাও, আগে আমার সাথে এসো, কথা আছে তোমার সাথে। আমার সংসারের বড় শত্রু। এর শত্রু থাকাটা তোমার জীবনে প্রয়োজন। মাহমুদ সর্দার চলে গেলেন মিটিং রুমে। রাজ এসে দরজা বন্ধ করে দিলেন। ঘরে এসে বাবা ছেলে ঘর কাঁপানো হাসি হাসতে থাকে। দুজনের হাসিতে এটা প্রকাশ পায় যে তারা আগে থেকে জানতো মায়া আজকে আসবে আর মায়া রাজের বিয়েটা হবে। কিছুক্ষণ হাসার পর হাসি থামিয়ে মাহমুদ সর্দার বলেন, অবশেষে তোমার বউকে তোমার করে দেওয়া হলো, খুশি তো তুমি? ভীষণ খুশি বাবা, যাকে পেতে জীবনের এতগুলো বছর ওদের আগ্রহে দিন গুনতে থাকলাম, তাকে পেয়ে খুশি না হয়ে পারি বলো? কিন্তু মায়ামাকে চোখে চোখে রাখতে হবে, কোনো অঘটন ঘটানোর সুযোগ দেওয়া যাবে না। আগে জানতে হবে আমাদের প্রয়োজনীয় জিনিসটি কোথায়। চিন্তা করো না বাবা, আগে জিনিসটা হাতে পাবো, তারপর সবার ব্যবস্থা আমি নিজেই নেব। বেশি দেরি যেন না হয়। তোমার বউয়ের ধৈর্য কম, সে কিন্তু তোমার কার্যসিদ্ধির আগে সবাইকে পরপারে পাঠিয়ে দিবে। এটাই তো ভয়, তবে আমি আমার বউকে সেই সুযোগ দিবই না। বলেই দুষ্টু হেসে রাজ দরজা খুলে সোজা চলে যায় শীষ বাজাতে বাজাতে। দরজার কোনায় সোনালি দাঁড়িয়েছিল, যে এতক্ষণ কান পেতেছিল কিন্তু শুনতে পায়নি। রাজ যেতে যেতে শীষ বাজিয়ে গান গাইছে। ডাইনির দিন হয়ে ফিরে শেষ, আমার বউ ডেমো দেখালো যে বেশ, ছলাকলা আর হবে না পূর্ণ, বউ তোমাকে পাঠাইবে বৃন্দাবন। কথাটার গানের মাধ্যমে সোনালীকে বুঝিয়ে দিলেও সোনালী বুঝলো না কিছুই। ওনার আঁচল মুষ্টি করে ধরে ঘরে রেখে চলে যায়। রাত যাবে তার বাসরে, বউ তার অপেক্ষায় আছে বলে কথা, কিন্তু প্রতিমধ্যে বাধা হয়ে দাঁড়ালো মিলি, সিয়া, হিয়া ও রুদ্র। ভাই বোনদের দেখে রাজ ভ্রুকুটি করে বলে, বাসরে যাচ্ছিলাম তো ভাই, কোনো কিছু চুরি করে পালাচ্ছি না যে এভাবে সামনে দাঁড়িয়ে থাকবে আমাকে আটকাতে। রুদ্র বুকে 2 হাত গুজে বলে, বাসরে বর চোরের মতো গেলে তাকে আটকাতে হবে। আরে বেটা রুদ্র, আমি আমার ঘরে আমার বউয়ের কাছে আমার বাসর রাত করতে যাব, এ তো মনোবল শক্ত করা লাগে। তুমি আমাকে চোর উপাধি দিতে পারো না। আচ্ছা দিলাম না চোর উপাধি, এবার বাসরে যাওয়ার টাকাটা দাও। বাসর করে বাচ্চার বাপ হব আমি, তাহলে বাসরের টাকা কেন পাবে তুমি? কারণ বাসর করবে তুমি, কাকা হব আমি। এবার কাকা হওয়ার আগে দিয়ে দাও তোমার বাসর ঘরের টাকা খানি। হিয়া রুদ্রকে হাতের কনুই দিয়ে গুতা দেয়। পেটে ব্যথা পেল রুদ্র। রাজকে প্রশ্ন করে, তোমার এই উপন্যাস প্রেমী বোনটা কি খালি উপন্যাসে পড়ে গুঁতো মারতেই শিখেছে নাকি প্রেম ট্রেম কিছু শিখেছে? আমার বোনের প্রেম বিয়ের পর হবে, ছোট মানুষের প্রেম মানায় না। ও আর প্রেম আকাশ পাতাল দূরত্বে, এই ওদিকে নজর দিবে না,
আমার বোনেরা। হিয়া রুদ্রকে দেখিয়ে বিজয়ের হাসি দিল। রুদ্র ডোন্ট কেয়ার ভাব করে বলে, তোমার বোনের শালা পরে আগে বউকে দেখো, তাই তো দেখতে চাই। টাকাটা দিয়ে বানিয়ে দাও আমাকে কাকা। রাজ পকেট থেকে টাকা বের করে দিল ভাই বোনদের মাঝে, যেটা নিয়ে ওরা খুশি হয়ে দরজা ছেড়ে দিল। রাজ হাফ ছেড়ে চলে গেল গাড়ির ভিতরে। এবার তো তার বাসরের পালা। ঘরে এসে উকি দিয়ে রাজ বলে ওঠে, লেটস গো ফর বাসর মায়াবতী। বলেই দরজাটা লাগিয়ে যেই পিছনে ঘুরতে যাবে অমনি তার গলায় ছুরি নিয়ে দাঁড়ায় মায়া। রাজ দাঁড়িয়ে যায় রোবটের মতন। মায়া রাগী কণ্ঠে বলে, বাসর করতে চান আমার সাথে, তাই না? আজ এই বাসর হবে আপনার কবরস্থান। আগে বলো তো, তাহলে কবরস্থানে ফুলগুলো নিয়ে বাসর সাজাতাম। এর জন্য বুকে ছুরি দিয়ে আঘাত করতে হয় নাকি? আপনার বাসর আমি করাচ্ছি মন্ত্রীমশাই। মায়া যেই ছুরিটা চালানো শুরু করবে অমনি মায়ের হাতে কামড় দিল রাজ। ব্যথা পেয়ে হাত সরিয়ে নেয় মায়া। হাত থেকে ছুরিটা ছু মেরে কেড়ে নেয় রাজ। রাজের ঠোঁটে মায়ার হাতের ছোপ ছোপ রক্ত লেগে আছে, যেটা হাতের বুড়ো আঙ্গুল দিয়ে মুছে নেয় রাজ। এমন ভঙ্গিতে রক্ত মুছে যেন ওটা ফলের জুস, আর রাজের কাছে খুবই স্বাদের। মায়া চেয়ে চেয়ে দেখছে রাজের এই তামাশা। নাক মুখ ফুলিয়ে মায়া কোমর থেকে গুলি বের করতে নিবে অমনি রাজ এসে মায়ার দুই হাত নিজের হাতের সাথে নিয়ে উঁচু করে দেয়ালের সাথে আটকে নেয়। মায়ার চোখ মুখে হিংস্রতা দেখা যায়, যেটা দেখে রাজ বলে, তোমার এই হিংস্রতার কারণে যে নিঃশ্বাস অতিবাহিত হয়, এটা দেখলে আমার নেশা জাগে মায়াবতী। মায়া মিনিট দুই চুপ করে রাজকে প্রেমাত্মক চোখের দিকে চেয়ে থাকে। রাজের কথার মানেটা যখনই তার মস্তিষ্কে পৌঁছায় তখনই চোখটা বড় করে তাকালো। রাজ এটা দেখে ঠোঁটটা প্রসারিত করে মায়ার গোলাপি ওষ্ঠে নিজের কালো ওষ্ঠ মিলিয়ে দিল। মায়া চাইলেও পারছে না রাজকে থামাতে। তার দুই হাত যে রাজের এক হাতের মাঝে আবদ্ধ। 10 মিনিট ধরে এভাবে ওষ্ঠের কার্য চালানোর পর রাজ অনুভব করলো মায়ার কপাল বেয়ে ঘাম ঝরছে। মায়ার ওষ্ঠ ছেড়ে দিতে রাজ বুঝতে পারে মায়া রাগ কন্ট্রোল না করতে পেরে হাইপার হয়ে গেছে। নিজের জেদে এখন অসুস্থ হয়ে যাচ্ছে মায়া। এসি চলা সত্ত্বেও মায়ার এই অবস্থা দেখে ঘাবড়ে যায় রাজ। মায়ার হাতটা ছেড়ে আলতো করে ধরে বিছানায় বসিয়ে দেয়। বীরকে কল করে। বীর ফোন রিসিভ করতে রাজ বলে, এসি চালা সত্ত্বেও মায়াবতী অতিরিক্ত ঘামছে আর হাঁপিয়ে উঠছে। এভাবে হাঁপাচ্ছে কেন? ওর তো অবস্থা খুবই খারাপ। ওর ট্রমা এখনো মস্তিষ্কেই চেপে আছে, কেন জানি না। ছোট থেকেই তোকে সহ্য করতে পারে না। ছোটবেলায় তোর নাম নিলেই ও চারপাশে ভাঙচুর শুরু করে যার তার গায়ে না দেখে হাত তুলত। ওকে অ্যাসাইলাম থেকে আনার আগে ডক্টর বলেছিল অতিরিক্ত হাইপার হয়ে গেলে ওকে কোনো কিছুতে জোর না করতে। আর ঘামছে যেহেতু তাহলে ওকে শাওয়ার নিতে বল। আমার এখানে থাকতে মৌ ওকে ওয়াশরুমে নিয়ে মাথায় পানি দিয়ে দিত। তুইও পারলে তাই কর। রাজ কল কেটে দিল। মায়াকে কোলে করে দাঁড়ায়। মায়া ছাড়ানোর চেষ্টা করে বলে, এখন আবার কি? ওয়াশরুমে চলো। কেন? বাথরুম বিলাস। কি? বাসরে আজ বাথরুম বিলাস হবে। মায়াকে ওয়াশরুমে এনে বাথটাবে ছেড়ে দেয়। রাজুর পাঞ্জাবি দুটো বোতাম খুলে মায়ের পাশে বসে পাশে থাকা হ্যান্ড শাওয়ার নিয়ে মায়ের মাথায় পানি ঢালতে থাকে। মাথার মাঝ বরাবর পানি পড়ার সময় চোখটা বন্ধ রাখে মায়া। এতে করে একটু শান্তি মেলে মনে। মস্তিষ্ক ঠান্ডা তো সকল কিছু ঠান্ডা। মায়ার মাথার পানি সব গড়িয়ে ঠোঁট থেকে গলার দিকে চলে যাচ্ছে, যেটা লোভাতুর দৃষ্টিতে দেখতে থাকে রাজ। নিজেকে সংযত রাখতে চেষ্টা চালাচ্ছে এখন। মায়াবতীকে কষ্ট দিবে না সে। কিন্তু যখনই তার চোখটা চলে গেল মায়ের হাঁটুর দিকে, দেখতে পেল লেহেঙ্গার নিচের অংশ উঠে হাঁটু বের হয়ে আছে। লেহেঙ্গার নিচের অংশ পানিতে গড়াগড়ি খাচ্ছে মাত্র, যেটা দেখা মাত্রই ঢোক গিলতে থাকে রাজ। রাজের গলার মাঝে বরাবর অংশটুকু ফুলে উঠেছে ঢোক গেলার সময়। নিয়ন্ত্রণ হারানোর অবস্থা তার। মায়া ধীরে ধীরে চোখ খুলে রাজ দুষ্টু হাসি মুখের কোণায় ফুটিয়ে বলে, আরে আমরা তো স্বামী স্ত্রী মায়াবতী। তো একটা বৈধ চুমু দেওয়া তো খারাপ কিছু না। মায়া তাকালো রাজের দিকে। রাগটা অনেক সংযত হয়েছে মায়ার, তাই স্বাভাবিকভাবে তাকিয়ে আছে রাজের দিকে। কোনো না কোনো দিক থেকে মায়া নিজেও রাজের প্রতি দুর্বল, যেটা মায়া দেখাতে চায় না। মায়ের কোনো উত্তর বা বাধা না পেয়ে রাজ ভেবে নিল মায়া রাজি তার প্রস্তাবে। মায়ের গলার পিছনে হাত রেখে সামনের দিকে গলার উন্মুক্ত স্থানে মুখ ডুবিয়ে দিল রাজ। ধীরে ধীরে রাজের মুখটা মায়ের দাড়ি সোজা চলে আসে। মায়া নিজেও চোখটা বন্ধ করে নেয়। রাজ মুখটা উপরে এনে চোখ বন্ধ থাকা মায়ার মুখের দিকে চেয়ে আছে। নাকের ডগায় অধর ছুঁয়ে নিচে নামে রাজ। মায়া আবারও চোখ খুলল। রাজ মায়াকে টাওয়েল দিয়ে বলে, আজকের মতো বাথরুম বিলাস এখানেই শেষ, বাকিটা তুমি সুস্থ হলে হবে। রাত চলে যেতে মায়া উঠে টাওয়েল পাচালো নিজের শরীরে। কিন্তু এই অবস্থায় বাইরে বের হতে চায় না, কারণ রাজ তাকে দেখলে আবারও অঘটন ঘটিয়ে দিবে। এই যে লুচু লোক, কখন কি করে ঠিক ঠিকানা নেই। মায়া গলা উঁচিয়ে বলে, শুনছেন? রাজ মাথা শুকাতে ব্যস্ত। মায়ের ডাক শুনে বলে, বলো। আমার ড্রেস দিয়ে যান। টাওয়াল দিয়েছি তো। এই অবস্থায় বের হবো নাকি? আমি তো আছি ঘরে, আর কেউ তো নেই, তাহলে সমস্যা কোথায়? আপনি আমাকে ড্রেস দিবেন কিনা বলুন।
রাগী কণ্ঠে বলার কারণে রাজ ঠোঁট কামড়ে হাসে। ওয়ার্ড্রপ খুলে নীল রঙের একটা নাইট ড্রেস নিয়ে মায়ার দিকে ছুঁড়ে মারে। মায়া ধরে নাইট ড্রেসটি। হাতাকাটা নাইট ড্রেস দেখে মায়া নাক ফুলিয়ে বলে, এমন লাগামহীন মন্ত্রীমশাইয়ের কাছে এইসব ছাড়া কোনো কিছুই আশা করা যায় না। তুমি চাইলে তোমার আশার বাইরের বাকিটুকু শেষ করে দিতে পারি। মুখটা বন্ধ করুন আপনারা। রাজ ব্ল্যাঙ্কেট জড়িয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল। মায়া নাইট ড্রেস পরে বাইরে আসে। রাজ মায়ার দিকে তাকিয়ে আছে মোহিত নয়নে। মায়ের মুখে এখন কোনো মেকআপ নেই, একদম ন্যাচারাল মুখ। ফর্সা মুখটাতে রক্ত জমাট, ঠোঁট দেখতে আকর্ষণীয় লাগে রাজের কাছে। দুই হাত মাথার নিচে রেখে মায়ের দিকে তাকিয়ে বলে, ভাবছি এবার থেকে প্রতিদিন তোমার ঠোঁটে রক্ত জমাট বাঁধার কারণ হবো আমি। তুমি আমাকে দায়ী করতে পারবা না। স্বামী হয়ে বউয়ের ঠোঁটে রক্ত জমাট বাঁধিয়ে দিতেই পারে। মায়া হাতে থাকা টাওয়েল ছুঁড়ে মারল রাজের চোখের উপর। লাইট অফ করে রাজের পাশে শুয়ে পড়ে। মাঝে দিল কোলবালিশ। রাজ মুখ থেকে টাওয়েল সরিয়ে কোলবালিশে দিল এক লাথি। কোলবালিশ গড়িয়ে পড়ল খাটের নিচে। অসহায় কোলবালিশের জীবন নেই, তাই তো আর ব্যথা অনুভব করতে পারল না। না হলে এই রাতে সে কান্না করে দিতে এভাবে লাথি খাওয়ার জন্য। মায়া বুঝতে পেরেও পাত্তা না দিয়ে উল্টো দিকে ফিরে চোখ বন্ধ রেখেছে। মনে মনে ভিন্ন এক অঘটন ঘটানোর পায়তারা চালাতে চায়। ভাবছে এখন রাজকে খুন করলে সোজা জেলে যাওয়া ছাড়া উপায় নেই। এর থেকে বরং আগে সোনালী ও মোহন সর্দারের ব্যাপারটা শেষ করে রাজের বিচার করবে। শত্রু হলেও স্বামী হয়ে যেন রাজ তার উপকার করলো। রাজ এসে মায়ের কোমর জড়িয়ে শুয়ে পড়ে। মায়া ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে। রাজ মায়ের গলার কাছে মুখ গুজে ফিসফিস করে বলে, জোর করে আমার পক্ষ থেকে দূরে যাওয়ার চেষ্টা করলে পারবে না তুমি। তোমাকে আমার পক্ষে স্বাগতম করছি নিজ দায়িত্বে। এটা আর কোনোদিনই পক্ষ থেকে আলগা হবে না। মায়ের চোখ দিয়ে পানি পড়ছে, মুছলো না হাত দিয়ে। রাজ বুঝতে পারবে সে কান্না করছে, আর মায়া চায় না তার কান্না কেউ দেখুক। এই রাত যত পারুক ইমোশন হোক, এতে তারই ভালো। বর্তমানে মায়ের কথা মনে পড়ছে খুব। তার মাকে যদি অসম্মান করে বাড়ি থেকে বের করে না দিত, মা যদি ওই দিন অ্যাক্সিডেন্ট করে মারা না যেত, মা যদি গুন্ডাদের কাছে ধরা না পড়তো, তাহলে মায়া হয়তো এই পরিবারেই বেড়ে উঠত। খুশি খুশি হয়ে আপন করে নিত রাজকে। কিন্তু এই রাজের জন্যই তো তার মায়ের মৃত্যু হয়েছে। তাকে 2 বছর অ্যাসাইলামে থাকতে হয়েছিল। কোনোদিনও ভুলবে না সে তিক্ত অতীত। যারা যারা এই তিক্ত অতীতের কারণ, তাদের প্রত্যেককে নিজের হাতে মারবে মায়া। তবে মোহন সর্দার আর রাজকে মারবে তিলে তিলে। ভালোবাসার আঘাত দিয়ে জর্জরিত করবে সে। এটাই এখন মনে মনে স্থাপন করে নিল। গভীর রাতে বীরের কাছে কল করেছে তার গার্ডেরা। বীর ঘুমের মাঝে কল রিসিভ করতেই ওরা বলে, স্যার, যারা ম্যাম পাঠিয়েছেন। বীরের ঘুম ভেঙে গেল। চোখ মেলে বলে, তোরা কি করেছিলি যে ও পালালো? একটুর জন্য অষ্টমী গিয়েছিলাম। সবাই মিলে একসাথে ঢুকেছিলে যে একটা মেয়ে তোমাদের মতো গার্ড থাকতে পালাবে? কতক্ষণ হয়েছে নিখোঁজ? 5 মিনিট হবে। দারোয়ান দেখেছে ম্যাম পিছনের গেট দিয়ে দৌড়ে গেছেন। সাথে সেই দৌড়ে দেই ম্যামের পিছনে আর আমাকে কল করতে থাকে। রেডি হও, গাড়ি নিয়ে আসছি আমি। কল কেটে বীর টেডি হাসি দিয়ে বলে, বি রেডি জান। এমন আজকে পালানোর শাস্তি তোমাকে পেতেই হবে। নিষেধ করেছিলাম, শুনলে না। এবার বুঝবে বীরের ভালোবাসা কতটা কঠিন। ফাঁকা রাস্তা, চারিপাশে অন্ধকার, জায়গায় জায়গায় সোডিয়ামের আলো। রাস্তার দুই পাশে দিয়ে ঘন জঙ্গল। রাস্তার এক কোণা দিয়ে দৌড়ে যাচ্ছে যারা। এক মনে দৌড়ে বান্ধবীর বাড়িতে যেতে চায়। সেখানে তার পাসপোর্ট আছে, কানাডা চলে যাবে সে। যারা দৌড়ের মাঝে গাড়ির শব্দ পায়, পিছনে ঘুরে পরিচিত গাড়ি দেখে অন্তরাত্মা কেঁপে উঠল। বীর তাকে পেলে আজ অবস্থা খারাপ হয়ে যাবে। এই বীর একটা সাইকো, যাকে তাকে খুন করে। আজকে হয়তো তাকেও খুন করে দিবে। দৌড়ের গতি আরো বাড়িয়ে দিল যারা। কিন্তু বীরের সাথে কি পেরে ওঠা সম্ভব? বীর গাড়ি থামিয়ে দাঁড়ালো। দেখছে যারা দৌড়ে পালানোর চেষ্টায় আছে। ড্রাইভার বীরকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ম্যামকে গিয়ে আটকাবেন না স্যার? উফ, ড্রাইভার মনে মনে বলে, তাহলে এত রাতে আমাকে বউয়ের কোল থেকে ডেকে আনলি কেন? মনের কথা অপ্রকাশ্য রেখে ড্রাইভার বলে। তাহলে বীর তার প্যান্টের পকেট থেকে বন্দুক বের করে সোজা টার্গেট করে দূরে থাকা জারার দিকে নিশানা বরাবর শুট করে দিল বীর। জারা সাথে সাথে বসে পড়ল মাটিতে। পায়ে হাত দিয়ে দেখলো রক্ত। পেছনে তাকিয়ে কান্না করে দেয়। বীর ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। এভাবে আসলে মিনিট 5 লেগে যাবে বীরের, কারণ বেশ খানিকটা দূরেই ছিল বীর। আস্তে আস্তে বীরের পা জারার দিকে এগিয়ে নিয়ে আসছে। জারা থরথর করে কাঁপছে। এখন পালাতেও পারবে না সে। জারার নিকট এসে হাঁটু গেড়ে বসে বীর। জারার পায়ের থেকে রক্ত বের হতে থাকে। বীর ড্রাইভারের দিকে তাকাতে ড্রাইভার গাড়িতে থাকা মেডিসিন বক্স নিয়ে আসে। জারার পায়ে ঔষধ দিয়ে রক্ত পড়া থামিয়ে দেয়। এরপর যখনই জারাকে ধরতে যাবে, বীরের হাতটা ঝাটকা দিয়ে সরিয়ে দেয় জারা। অনেক হয়েছে শান্ত হয়ে এড়িয়ে যাওয়া। ভেবেছিল মাফিয়ার খুনি ব্যক্তির সাথে তর্কে জড়ালে নিজেকে পরপারে পাঠাতে হবে। এখন তো তাকে আঘাত করেই দিল। তাই তেজি কণ্ঠে বলে, ধরবেন না আপনি আমাকে। আপনি একজন খুনি।
আপনার সাথে থাকার কোনো ইচ্ছে নেই আমার। পারলে তো যারা এটাও বলে দেয় যে সুযোগ পেলে সে বীরকে জেলে ঢুকিয়ে দিবে, কিন্তু এটা বলা বাড়াবাড়ি হয়ে যাবে। দেখা গেল বীর ঠিকই জেলে যাবে না, উল্টো সে বীরের খাজানায় বন্দী হয়ে থাকবে। যে ছেলে পুলিশকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে সেই ছেলের আবার এসবের ভয় দেখানো বেমানান। বীর ঠোঁটটা প্রসারিত করে নেয়, চোখ দেখে তাকে হিংস্র লাগে। জারার কথার পাত্তা না দিয়ে সে উল্টো জারার অতি নিকটে চলে আসে। ড্রাইভার চলে যেতে নেয়, বাকি গার্ড চলে গেছে অনেক আগে। বীর ইশারা করেছিল তাদের, সবাই যেহেতু এদিকে মনোনিবেশ রাখছে না তাই বীর জারার থুতনি শক্ত করে ধরে। বীরের হাতের গুলি জারার সমস্ত মুখে বিচরণ করে বলে, তোরা এত বড় সাহস, তুই এই আহরাম খান বীরের থেকে পালাতে চাস? এই আহরাম খান বীরের মনে রাজত্ব করেছিস তুই, আর আজ করতে এসে পালালে তো হবে না জানে মা। এখানে তোর রাজত্ব চালিয়ে যেতে হবে। মাথায় এটা ভালো করে সেট করে নে। আপনার মনে রাজত্ব করতে আমার ঘৃণা লাগে। খুনির মনে রাজত্ব করার ইচ্ছা আমার নেই। তাই বুঝি? তো কিভাবে পালাবি শুনি? এই খুনি তোকে পালাতে দিবে না। যারা বীরের হাত ধরেছে, থুতনি ব্যথা করছে তার। এভাবে ধরে রাখলে তো অবশ হয়ে যাবে। এত চেষ্টা করেও ছাড়াতে পারছে না যারা। বীর অবশেষে হাত সরিয়ে জারার গালে দুই পাশে কোমলভাবে স্পর্শ করে। ব্যথা লাগা স্থানে মানে থুতনিতে বীর তার ঠোঁটের স্পর্শ দিতে থাকে। যারা তার হাত দিয়ে থামাতে থাকে আর বলে, আমাকে ছাড়ুন বীর, আমার অস্বস্তি লাগছে। বীর থেমে যারার চোখের দিকে তাকিয়ে বলে, কানাডাতে কে যেন আমাকে ড্রয়ার পূরণ করার জন্য আমাকে কিস করেছিল জানে এমন। যারা স্তব্ধ হয়ে আছে, কোনো কথা তার মুখে আসছে না। খাল কেটে কুমির তো সেই এনেছিল না। সে তখন বন্ধুদের সাথে ডেয়ার খেলতো আর না বীরের প্রেমে পড়তো। বীর তো তার কাছে আসেনি, সেই প্রপোজ করেছিল বীরকে আগে, অতঃপর প্রেম হয় দুজনার। এখন যতই সে পালাই পালাই করুক, এই মাফিয়া কিং আর তাকে ছাড়বে? কখনোই না। বীর বাংলাদেশের নামকরা মাফিয়া। এদিকে সে শাহমীর রাজের মামাতো ভাই। বীরের দাদা অর্থাৎ রাজের নানা ইখতিয়ার ছিলেন একজন মন্ত্রী। এরা তো বংশীয়ভাবে ভয়ানক পরিবার। নাম ডাক থাকার কারণে এদের সাথে কেউই পেরে উঠবে না। যারাকে চুপ দেখে বীর আর কোনো কথা না বলে যারাকে কোলে করে নিয়ে যায়। যারা ছোটাছুটি করে আর চিল্লিয়ে বলতে থাকে, ছাড়ুন আমাকে, আমি চলে যাব। আপনি আমাকে ছাড়ুন, আমি আপনার সাথে আর এই সম্পর্কে থাকতে চাই না। আই নিড ব্রেকআপ। চিল্লিয়ে গান ঝালাপালা করবে না তো। তোমার এই কেউ গাছপালা আর ড্রাইভার ছাড়া কেউ শুনছে না। বলেই যারাকে গাড়িতে এমনভাবে বসিয়ে দিল, বেচারি বেশ জোরেই ব্যথা পেয়েছে কোমরে। চোখটা খিচে বন্ধ করে কোমরে হাত রাখে। চোখটা খুলে ঝাঁঝালো কণ্ঠে বলে, খুনি, সাইকো, উগান্ডা, মফিজ। এই বিদেশে পড়াশোনা করে সব শিখেছো তুমি? যারা উত্তর না দিয়ে গাড়ি খোলার চেষ্টা করে। এক পায়ে গুলি লাগলে কি হবে, আরেক পা তো আছে। ওটা দিয়ে লাথি মারা শুরু করেছে জানালায়। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। বীর যারার দিকে স্প্রে বোতল দিয়ে বলে, একটা স্প্রে করো, বাথরুম কমে যাবে। আর হ্যাঁ, জেদ করা বন্ধ করো। অবশ্য এটাকে জেদ বলবো নাকি নাটক নিজেও জানি না। যারা থেমে যায়, শুকনো ঢোক গিলতে থাকে। মুখে আর কিছু না বলে স্প্রে বোতল নিয়ে কোমরে স্প্রে করে। হিয়া শাড়ি পাল্টে এসেছে লাইব্রেরির দিকে। তার সব কিছু একদিকে, উপন্যাস আরেকদিকে। 10 মিনিটের জন্য হলেও একটু বই পড়তে চায়। তার আগে মাথাটা ফ্রেশ রাখতে চা বানাবে। রান্নাঘরের দিকে এগুতেই দেখলো রুদ্র ভিডিও কলে কারোর সাথে কথা বলছে। হিয়া একটু এগুতেই শুনলো রুদ্র বলছে, বাই বেবি, গুড নাইট। মা বলেই কল কেটে পিছনে ঘুরলো। হিয়াকে দেখে ফোনটা পকেটে রেখে বলে, তুই এখানে? প্রশ্নটা আমার আপনাকে করা উচিত রুদ্র ভাই। আপনি আমার বাসায় কেন? এইটা তোর একার বাসা না, এটা আমাদের দাদার বাসা। প্রসঙ্গ যখন দাদার বাসা, তাহলে বলে দেই দাদার সম্পত্তি এখন দুদিকে। আপনার বাবার তরফের জমি ওই দিকে, এখন আপনি আমার বাবার জমির উপর দাঁড়িয়ে আছেন। তোর বাবার তো আমি থাকতে কোনো অ্যালার্জি নেই। তোরে তো কেন অ্যালার্জি শুনি? আপনার মতো নষ্ট পুরুষ যেখানে অ্যালার্জি তো সেখানেই। আসল কথা হলো ওই যে আমার নষ্ট মনের অ্যালার্জি আছে। বলেই হিয়া চলে যায় রান্নাঘরে। রুদ্র এই কথাগুলো গায়ে মাখলো না, অপেক্ষায় আছে শুধু। হিয়া চায়ের পাতি অল্প দিয়ে চা বানালো। একটু বই পড়ে ঘুমিয়ে যাবে, তাই লিকার কম দিয়ে চা বানিয়ে মাথাটা ফ্রেশ রাখতে চায়। হিয়া চোখ বন্ধ করে চায়ে কয়েক চুমুক দিল। এরপর রুদ্র এসে তড়িৎ গতিতে চায়ের কাপ নিয়ে তাতে চুমুক দিল। হিয়া কোমরে হাত রেখে বলে, এটা কি করলেন? একটু ফ্রেশ হলাম। আমার চায়ের কাপে চুমুক দিলেন কেন আপনি? ওই সেরি, চায়ের কাপে কি তোর নাম লেখা আছে? নাম লেখা নাই, কিন্তু আমার চুমুক দেওয়া ছিল ওখানে।
এমনভাবে বলছিস যেন কাজের বেটি রহিমার চুমুকে চুমুক দিয়েছি। আপনি আসলেই নষ্ট পুরুষ রুদ্র ভাই। বলেই হিয়া চলে যায় নিজের লাইব্রেরিতে, যেতে যেতে বলে, খবরদার আমার লাইব্রেরিতে আসবেন না, আমি বই পড়ে একটু ঘুমাবো। রুদ্র চায়ের কাপের দিকে তাকালো। হিয়ার ঠোঁটের হালকা গোলাপি লিপস্টিকের দাগ লেগে আছে তাতে। রুদ্র হেসে দিয়ে বলে, অন্য প্রেমিক পুরুষ কিভাবে তার ভালোবাসার ব্যক্তির অভিমান ভাঙায় জানি না, কিন্তু আমার কাছে তোর অভিমানটাই আস্ত এক ভালোবাসা। ইচ্ছাই করে না এই রাগ ভাঙিয়ে দিতে। তোর এই তেজি স্বভাবটাই যে আমাকে তোর দিকে আরো টানে হিয়া পাখি। সকালে ঘুম থেকে উঠে গলায় সুরসুরি অনুভব করে মায়া। এতদিন ঘুমিয়েছে বিনা সুরসুরিতে, তাই হঠাৎ কেন এমন সুরসুরি লাগছে বুঝতে পারছে না। চোখটা পিটপিট করে পিছনে ঘুরতে নিলে রাজ মায়ার গলার মাঝে ঘুমন্ত মুখটা রেখে বলে, এখন উঠতে হবে না মায়াবতী। নতুন বউ এত সকাল সকাল উঠলে লোকে মন্ত্রিনী গায়ে কলঙ্ক লাগাবে, বলবে এই মন্ত্রিনী অক্ষম, তাই বউকে এত সকালে ছেড়ে দিয়েছে। মায়া তার গায়ের সমস্ত শক্তি দিয়ে উঠে বসে। রাজ তার বালিশের উপর মাথা রাখলো। মায়া কাঠিন্য হয়ে বলে, লোক দেখানো পীড়িত আমি করি না মন্ত্রীমশাই। রাজ আশেপাশে তাকিয়ে বলে, এখানে তুমি আর আমি ব্যতীত কোনো লোক নেই মায়াবতী, আসো একটু পীড়িত করি। দূরে সরুন আমার থেকে। তুমি নিজের কথার খেলাপ করলে কিন্তু। কোন কথাটা? এই যে লোক দেখানো পীড়িত করো না, এখানে লোক নেই, তবু তুমি আমার কাছে আসলে না। একটু লোক না দেখানোর পীড়িত করার সুযোগ তো করে দিলাম। অসহ্যকর লোক। বলেই মায়া উঠে যায়। গোসল করে একটা নীল রঙের শাড়ি পরে নেয়। রাজ গোসল করে সাদা পাঞ্জাবি পরে। মায়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতে গোলাপি চুড়ি ঢুকাতে থাকে। রাজ পাঞ্জাবির কলার ঠিক করে মায়ার দিকে তাকালো। ভেজা চুলগুলো কিছুটা শুকিয়ে গেছে, হালকা হালকা ভেজা আছে এখনো। হাতে চুড়ি ঢোকানোর জন্য হাত উঁচু করেছে মায়া, তাই তার পেটের দিকে কিছুটা জায়গা ফাঁকা হয়ে এসেছে। সাদা চামড়ার অংশটা দেখে রাজ মায়ার দিকে এগিয়ে আসে। মায়া চুড়িগুলো হাতে ঢুকিয়ে আয়নায় তাকালো। রাজকে এভাবে তার দিকে এগিয়ে আসতে দেখে বলে, কি হয়েছে আপনার? রাত চুপ করে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। মুখে মাত্রই একটা সানস্ক্রিন ক্রিম আর ঠোঁটে গোলাপি লিপস্টিক দিয়েছে মায়া। লিপস্টিকটা মায়ের ঠোঁটে যেন একটু বেশি নজর কাড়া লাগছে রাজের নজরে। অবশ্য মায়া ব্যতীত অন্য নারীর ঠোঁটের দিকে তার নজর কখনোই যায়নি। সে তো একমাত্র এই মায়াকেই মনোযোগ দিয়ে দেখেছে। মায়া রাজের দিকে ফিরে বলে, এভাবে তাকিয়ে আছেন কেন? গোলাপি ওষ্ঠে ছোট্ট করে একটা চুমু খেলে কি লিপস্টিক নষ্ট হয়ে যাবে নাকি মায়াবতী? মায়া সূক্ষ্ম দৃষ্টি দেয়। রাজ পাত্তা না দিয়ে মায়া সে উন্মুক্ত কোমরে হাত রেখে নিজের অতি নিকটে টানলো। ড্রেসিং টেবিলের উপর মায়াকে বসিয়ে মায়ের ওষ্ঠকে নিজের ওষ্ঠে মিলিয়ে দিল। মায়া এইটুকু সময়ের মধ্যে কিছু বলার বা করার সুযোগ পেল না। যখনই মায়া তার ডান হাত দ্বারা রাজকে আটকাতে যাবে, অমনি রাজ মায়ার সেই হাতটা ধরে নিজের গলার পেছনে ধরে রাখে। মায়া তার ওষ্ঠ ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে থাকলে রাজ বলে, দুষ্টুমি করবে না মায়াবতী, স্বামীর রোমাঞ্চের বাধা সৃষ্টি হয়তো। মায়া নির্বাক চেয়ে আছে। রাজ আবারও তার কাজে লেগে পড়ে। নিজের মনের ইচ্ছেটুকু পূরণ করে মায়াকে ছেড়ে দিল। মায়া বেঘরে আছে। রাজ দুষ্টু হেসে বলে, মায়াবতীকে এখন রোমাঞ্চবতী লাগছে। উপস, হট বউ লাগছে। ধীরে ধীরে বন্ধ চোখ খুলে দিল মায়া। দেখতে পেল রাজের গলাটা এখনো সে ধরে আছে। হাত ছাড়িয়ে পাশে সরে যেতে নিলে রাজ কোমরটা ধরে বলে, আর একটু থেকে গেলে হয় না? মায়ের কাছে এই লোকটা একসময় পুতুল বর ছিল, আজকে এখনো তাকে সেই রকমই মনে হচ্ছে। রাজের দৃষ্টি ও চাহনি এমনটাই প্রকাশ করছে। মায়া এক মনে খুব খুশি হয়, কিছুক্ষণের জন্য ভুলে যায় সবকিছু, তার উদ্দেশ্য, তার ইচ্ছা। মায়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাজ যেন একটু সুযোগ পেল। সে তো চাইছে না তার বউকে এখন ছাড়তে। বউ যখন তার কাছে বেঘরে আছে, তখন এই সুযোগের সদ্ব্যবহার করাটাই উচিত। রাজ তাই করতে চাইল। মায়ার গলার কাছে মুখটা যেই ডুবিয়ে দিল, অমনি চোখটা বন্ধ করে নেয় মায়া। কিন্তু সময় এবং পরিস্থিতি যেন বাধা দিল তাদের। এই সাত সকালে রোমান্স করলে তো এমন হবেই। দরজায় কড়া নাড়া শব্দ আসে ভিতরে। রাত যদিও শুনেও না শোনার মতো করে নিজের কাজ করতে চাইছে, কিন্তু মায়া তাকে ছাড়িয়ে দেয়। ক্ষিপ্ত হলো দরজার ওপাশের ব্যক্তির উপর। দরজা না খুলে জোরে চিল্লিয়ে বলে, এই সাত সকালে তোদের আমার ঘরে কি রে? অপদার্থর ছেলে, আমি তোর বাপ রে। রাজ ভেবেছিল এখন হয়তো কোনো সার্ভেন্ট বা সিয়াহিয়া রুদ্র এরা আসবে। এই সকালে বাবা এসে দরজা ধাক্কা দিবে, এটা কেই বা ভাবতে পারে। বাবার কমন সেন্স নিয়ে বিরক্ত রাজ। রাতে বইয়ের হাঁপানি বেড়েছিল, তাই কিছু না করে ঘুমিয়ে যায়। এখন সকালে সুযোগ পেল আর বাপ এসে বাধা। রাজ কলার ও হাতা ঠিক করে দরজা খুলে মিটিং রুমের দিকে যেতে যেতে বলে, তোমার এই বয়সে কষ্ট করে উপরে আসার দরকার কি বাবা? বন্ধের পাঠালে তো পারতে। মাহমুদ সর্দার রাগের সাথে বলেন, ফোন কোথায় তোমার? কেন ঘরে? কতবার কল হয়েছে দেখেছো? রাজ বিরক্ত আবারও। বাসর ঘরে কেউ ফোন নিয়ে পড়ে থাকে? মুখে কিছু না বলে হাঁটা থামিয়ে পিছনে ঘুরে বলে, কিছু বলতে চাও? বিরোধী দলের লোক যে তোমার পিঠে পিঠে ষড়যন্ত্র করছে, এটা কি জানো তুমি? আমি কিভাবে জানবো? তুমি বলো কি করেছো?
ওরা সর্দার বাড়ির অতীত তুলে ধরতে চাইছে। মোহন সর্দারের প্রাক্তন বউ কোথায় এবং সেই মেয়ে কোথায়, এই নিয়ে নতুন করে মুখ খুলেছে মিডিয়া। রাজ ফিচেল হেসে বলে, কোথায় আমার বিয়ের হেডলাইন হবে তা না, উল্টো আমার কলনাক শ্বশুর আর শান্তশিষ্ট শাশুড়ির অতীত টেনে আনছে। এটা তোমার কাজ বাধা সৃষ্টি হবে। তুমি কি বুঝতে পারছো না তোমার সম্মান ডোবাতে ওদের এই চক্রান্ত? বড় বড় উপদেষ্টার কর্মীদের ডোবাতে এসব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় উপরে আনতে সবাই চায়। মন্ত্রীর ব্যক্তিত্ব যদি তার পরিবারের লোক দ্বারা বিচার করা হয় তাহলে দেশ তো চলবে না। জনগণ তাকেই মন্ত্রী হিসেবে স্থান দেবে যাকে তাদের প্রয়োজন। এই শাহমিররা সবার প্রয়োজন মেটানোর মতো কাজটাই করবে বাবা, তাই আমাকে ডোবানো এতটা সহজ না। রাজের কথার মাঝে আছে নিজের প্রতি দৃঢ় বিশ্বাস। এই কয়েক বছরে সে যে পরিশ্রম করেছে তাতে 90% জনগণ তার ভক্ত। জনগণের জন্য যেটা সঠিক সেই সিদ্ধান্ত নিয়েছে রাজ। কখনো অধিক টাকার বিনিময়ে ভুল সিদ্ধান্ত নেয়নি। মাহমুদ সর্দার তার ছেলের এই কাজগুলোকে মনে প্রাণে সম্মান করে। রাজ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, তোমার বৌমার চক্রান্তে তুমিও পা দিলে বাবা। বিয়ে করেছি কাল, রাতটায় ঠিকভাবে যেতে না পারলো। তোমরা এক একজন যেন আমার বৈবাহিক সম্পর্কে বাধা। তোমাদের কি ক্ষতি করেছি যে আমার বিবাহিত জীবন সুখের করতে দিচ্ছ না? মাহমুদ সর্দার পারলে তো এখানে সিঁড়ি থেকে এক লাথি মেরে রাজকে ফেলিয়ে দিতেন, কিন্তু রাজের কিছু হলে মন্ত্রীর খুনের কেসে তাকেই ফাঁসতে হবে। সব থেকে লজ্জাজনক ব্যাপার হবে ছেলেকে খুনটা করেছেন কারণ ছেলে তার লাগামহীন। এটা যদি খবরের কাগজে ছাপানো হয় মান সম্মান আর কিছু থাকে না। কেমনটা দেখা যায় যদি কাগজের পাতায় লেখা থাকে, শ্রদ্ধেয় মন্ত্রী শাহমির রাজ লাগামহীন হওয়ার কারণে তার শ্রদ্ধেয় পিতা তাকে উষ্ঠা মেরে সিঁড়ি থেকে ফেলে খুন করেছেন। হিয়া সকাল সকাল উঠে বই হাতে নিয়ে ব্যালকনিতে বসে আছে। বই পড়ার জন্য না, পরিবেশ দেখছে। চশমাটা চোখটা চারিদিকে বোলাতে থাকে হিয়া। চোখটা যখন সুইমিং পুলের দিকে যায় দেখতে পায় রুদ্রকে। জিম করছে ছেলেটা, স্যান্ডো গেঞ্জি পরা আর জিন্স। সুইমিং পুলের গা ঘেঁষে উবু হয়ে 2 হাত ফ্লোরে চেপে ধরে টান টান হয়ে ব্যায়াম করছে এখন। লম্বা চওড়া স্বাস্থ্যকর শরীর যেন মেয়েদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। হিয়ার মনটা তো কবেই জয় করে নিয়েছে, কিন্তু হিয়ার মনের দহনে মেটায়নি এই লোকটা। হিয়া কষ্ট পেল খুব। সেদিন যখন সে রুদ্রকে দেখেছিল একটা মেয়ের হাত ধরে রেস্টুরেন্টের ভিতর ঢুকতে, খুব কষ্ট হয় তার। এরপর ভ্যালেন্টাইন্স ডের দিন হিয়া ভেবেছিল রুদ্রকে প্রপোজ করবে, কিন্তু পারল না মেয়েটা। রুদ্র একগুচ্ছ গোলাপ নিয়ে জনসম্পর্কে একটা মেয়েকে প্রপোজ করেছে, মেয়েটিও তাকে একসেপ্ট করে নিল। এটা দেখে আহত হয় হিয়া। এরপর আবার আরেকটি মেয়ের সাথে ডেট করতে দেখেছে রুদ্রকে। আবার একদিন মদের আড্ডায় কিছু ছেলেদের সাথে দেখে হিয়ার মনে ঘৃণা সৃষ্টি হয় রুদ্রের প্রতি। হিয়ার চশমা পরা চোখটা দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়তে থাকলো। সে আহত রুদ্রের এমন ব্যবহারে। এমন কেন তার ভালোবাসার মানুষটা? এখন আবার হিয়া দূরে সরে থাকতে চায় তো এই লোক দূরে যায় না, বরং বেহায়াপনা করে তার সাথে। হিয়ার ভাবনার মাঝে দূর থেকে রুদ্র বলে, হিয়া পাখি। হিয়ার মনটা শীতল হয়ে আসে, চোখটা রুদ্রের দিকে যায়। রুদ্র হাসি হাসি মুখ করে বলে, সকাল সকাল বই নিয়ে বসেছিস? আপনার মতো একাধিক নারী নিয়ে ব্যস্ত থাকলে বুঝি খুশি হতেন? তুই কেন নারী নিয়ে ব্যস্ত থাকবি? সেই তো, আমি তো পুরুষ নিয়ে ব্যস্ত থাকবো। ব্যস্ত থাকার আগে তার অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিস। কেন? তাকে হসপিটালে অ্যাডমিট করার ব্যবস্থা আমি করে দিব। নো টেনশন, ফ্রিতে চিকিৎসা হয়ে যাবে, কারণ আমার ভাই আমার খুব দয়ালু। আফসোস, আপনিও যদি আদ্র ভাইয়ের মতো শুদ্ধ পুরুষ হতেন। সব পুরুষকে শুদ্ধ হতে নেই, নারীদের আঘাত করার জন্য হলেও একটা নষ্ট পুরুষ দরকার। হৃদয়হীন নষ্ট পুরুষ। হিয়া পাখির নষ্ট পুরুষ। হিয়া চলে গেল ভিতরে। আর উত্তর দিল না। নির্লজ্জ মন তার। এক পলক দেখার জন্য সকালবেলা টেনে নিয়ে আসে। দেখা শেষ, এখন লাইব্রেরির দিকে যাবে। বিয়ের পর সর্দার বাড়ির বউদের জন্য নিয়ম আছে। এটা হলো নতুন বউ হয়ে যে কোনো এক ধরনের রান্না করবে। রাজ এখন পিয়াসের সাথে মিটিং রুমে ব্যস্ত আছে। বিরোধী দলের সাথে নাকি তার দলের একজন যোগ হয়েছে, সাথে করে রাজের নাম করে চাঁদাবাজি শুরু করেছে। আরও কিছু কথাবার্তা নিয়ে বসেছে রাজ ও পিয়াস। এদিকে মায়া শাড়িটা ঠিক করে নিজেকে পরিপাটি করে নিচে নেমেছে। মায়াকে দেখে মালিনী বলে, বাড়ির নতুন বউদের কিছু নিয়ম আছে। মায়া ডোন্ট কেয়ার ভাবলে তার দাদাজানের আলিশান আসন যেখানে বসার সাহস রাজ ব্যতীত এই বাড়ির কেউ আজ অব্দি দেখায় না, সেখানে গিয়ে বসলো। মালিনী যদিও অবাক হয়ে যায়, কিন্তু ওখানে উপস্থিত সোনালী আর মোহন সর্দার যেন রেগে ফেটে যাচ্ছে। এই বাড়ির রাজকীয় আসন এটা, যেখানে বসার অধিকার রাখে এই বাড়ির প্রধান ব্যক্তি। মায়া কাল আসতে পারলো না, আজকে এখানে বসেছে দেখে রাগ মাথায় চেপেছে সবার। এমনটাও না যে কেউ তাকে আহ্বান করেছে বসার জন্য। মোহন সর্দার কিছু বলতে যাবে তার আগে মায়া অগ্নিদৃষ্টি দিল তার দিকে। তবুও মোহন সর্দার থেমে থাকেনি, তেরে আসার সাথে বলতে থাকে, আমার বাবার আসনে বসার সাহসিকতা আসে কিভাবে তোমার? মায়া ঠোঁটটা তিরস্কারের ভঙ্গি করে বলে,
বাবার কোন কথাটা রেখেছেন আজ অব্দি যে এইভাবে বাবার সুপুত্রের পরিচয় দিচ্ছেন? বড় হই আমি তোমার। এই বাড়িতে আরো গুরুজন আছেন। এই আসনে বসার অধিকার তুমি রাখো না। এখানে বড় ভাই না হলে রাজ বসবে, কিন্তু তুমি না। স্বামীর রাজের বউ আমি। স্বামীর স্থানে তো বউয়ের অধিকার সবার আগে। সেই অধিকার কাল আমাকে আমার স্বামী নিজে দিয়েছে। আমাদের ছেলেটাকে ভালোই তো বশ করেছো তুমি। সোনালি থেকে এমন কথা শুনে মায়ার মুখে হাসি ফুটিয়ে বলে, রিয়েলি কাকি শাশুমা? স্বামীকে বউয়েরা বশ করে এটা তো আমি জানতাম না। হ্যাঁ, এমনটা যদি হতো যে স্বামীর রাজের বউ না হয়ে রাস্তার মেয়ে হতাম, আর সেই রাস্তার মেয়ে হয়ে অন্যের স্বামীর দিকে ডাইনির নজরে নিজের করে পেতে চাইতাম, তাহলে মানতাম এটাকে বশ করা বলে। সরি, বাট নো সরি। আমি পরের বরের দিকে লোভাতুর দৃষ্টি দেই না। আর আমার কাছে এমন কথা এই ধরনের মহিলা বলতে পারে যারা এমন নোংরা কাজ করে। মায়ের কথার মাঝে যে তার অতীত প্রকাশ পায় এটা সোনালি স্পষ্ট। সোনালি ক্ষণিকের জন্য স্তব্ধ, মনে মনে ভাবছে, কি মেয়ে, কি পরিচয় তার? কিভাবে জানলো এত কিছু? নাকি কিছু আন্দাজের উপরই অনুমান? মোহন সর্দার এসে মায়ের হাত ধরে। এটা দেখে মায়াও কোনো অ্যাকশন নিবে, তখন তার চোখ যায় মিটিং রুমের দিকে। রাজ বেরিয়েছে মাত্র দরজা দিয়ে। এটা দেখে মায়া ডেভিল হাসি দিয়ে নিজেকে নিজে এই মোহন সর্দারের হাতের মাধ্যমে ধাক্কা মারে। ফলস্বরূপ রাজকীয় আসনের উপর উল্টোভাবে পড়ে মায়ের কপালে চোট লাগে। মায়ের কপাল ফেটে রক্ত ঝরতে থাকে। মায়ের কাছে এই ব্যথা কিছুই না, যেটা ওর অল্প বয়সে পেয়েছে। সেই তিক্ততা সহ্য করতে পারলে এটা তো তার কাছে কিছুই না। মায়া নাটকীয় ভঙ্গিতে কান্না করে দেয়, চিল্লিয়ে বলে, একটু কিউরিওসিটি নিয়ে না হয় বসেছিলাম এই চেয়ারে, স্বামীর অধিকার নিজের অধিকার ভেবে। এর জন্য আপনি আমায় ধাক্কা দিয়ে। মায়া উল্টো দিক থেকে কান্নার অভিনয় করে। রাজ যদিও বুঝতে পেরেছে, কিন্তু সে এনজয় করছে। তার মায়াবতীর এক এক সময় এক এক রূপ দেখতে তার কাছে ভালোই লাগে। এই তো বাসরে তার গলায় ছুরি ধরেছিল, এখন কিনা নিজেকে আঘাত করার নাটক সাজিয়েছে। মায়া কান্না করে বলে, আমার অপরাধ এটাই যে আমি একজন মৃত ব্যক্তির স্মৃতি জড়িত আসনে বসেছি। মাহমুদ সর্দার মাত্র ঘর থেকে বের হলেন। এতক্ষণ তিনি গ্রামের বাড়ি লোকদের খোঁজখবর নিতে ব্যস্ত ছিলেন। এসেই মায়াকে ভাবে পড়ে থাকতে দেখে তিনি গটগট পায়ে এগিয়ে এলেন, মায়ের হাত ধরে উঠিয়ে দাঁড় করালেন। মায়া দাঁড়াতে ওর কপাল থেকে গড়িয়ে পড়া রক্ত দেখা গেল। এতক্ষণ উল্টো দিকে থাকার কারণে এই রক্ত দেখা যায়নি। রাজ অবাকের সাথে এগিয়ে আসে। মায়ার অভিনয়কে মাথায় না রেখে রাজনীতি থেকে মায়াকে আসনে বসিয়ে দেয়। গলা উঁচিয়ে সার্ভেন্টকে বলে, ফার্স্ট এড বক্স নিয়ে আসো। সার্ভেন্ট বক্স এনে রাজের হাতে দেয়। মাহমুদ সর্দার গভীরের খবর জানে না, তবে শেষের কথা শুনে এটুকু আন্দাজ করেছেন যে এই চেয়ারে বসার কারণেই মায়ের এই অবস্থা। মাহমুদ সর্দার চোখ বড় বড় করে মোহন সর্দারের দিকে তাকিয়ে বলেন, কোন সাহসে তুমি আমার বৌমাকে অপমান করো? রাজ মায়ের কপালে ব্যান্ডেজ করে দিচ্ছে। এদিকে মায়ের চোখটা সোজা মোহন সর্দারের দিকে। তাকে অপমানিত হতে দেখতে খুব ইচ্ছা করছে মায়ের, তাই মনে মনে শয়তানি হাসি রেখে কান্নারত ঠোঁটে বলে, আমি এই বাড়িতে থাকবো না। মাহমুদ সর্দার মায়ের দিকে ফিরে বলেন, কেন মা? সত্যি বলতে কাল আপনাদের বলিনি বাড়াবাড়ি কিছু হয়ে যাবে তাই, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। আমি আজ যখন বাড়িতে পা রাখলাম প্রথম, ওখানে আমি পড়ে যাওয়ার পর কেরোসিনের গন্ধ পাই। এখন ফ্লোরে কেউ নিশ্চয়ই কেরোসিন রাখবে না। আবার এই বাড়িতে আমাকে নিয়ে যদি কারো বেশি সমস্যা থাকে তো সে এই মোহন সর্দার আর তার স্ত্রী। এমনিতেই অপমানের উপর অপমান করেই যাচ্ছে, তার উপর আবার আজ আমাকে। মায়ের কান্নার পরিমাণ বেড়ে গেল। মাহমুদ সর্দার এবার মোহন সর্দারের দিকে ফিরে চোখ রাঙালেন। রাজ এবার মায়ের কানের কাছে মুখটা নিয়ে বলে, মায়াবতীকে এভাবে নাটকবতী সাজে মানায় না, কেমন যেন ওভারঅ্যাক্টিং লাগছে। রাকেশ, বাবা আমার মাসুম বাচ্চা, তাই তোমার নাটকে ফেসে গেল। তোমার বড় হয়ে আমি এই ভুল একদমই করিনি মায়াবতী। মায়া চোখটা লাল রক্তিম করে তাকালো রাজের দিকে। রাজ একটা উড়ন্ত চুমু দেখে মুখের উপর হাত দিয়ে ইশারা করে বুঝিয়ে দিল এখন সে মুখটা বন্ধ করে রাখবে। খেলা তো বউ দেখিয়ে দিল খেলছে, এখন বাবা বড় হয়ে এতে পার্টিসিপেট করার সুযোগটাই পাচ্ছে না। মাহমুদ সর্দার ক্ষিপ্ত কণ্ঠে বলেন, তুমি ওর থেকে বড়, তাই তোমাকে দিয়ে ওর কাছে ক্ষমা চাইতে বলতে পারি না। বড় ভাই হিসেবে একটা আদেশ দিতে চাই, আমার ছেলের সংসারে আগুন লাগাতে এসো না, তুমি আর তোমার বউ। মোহন সর্দার কিছু বলতে নিবে তার আগে সোনালি বলে ওঠে, আপনার বৌমাকে যে এত আশকারা দিচ্ছেন, মেয়েটাকে কার সন্তান এগুলো খোঁজ জানেন নাকি নেওয়ার প্রয়োজন বোধ করেন না? আজকাল কত টেরোরিস্ট ঘুরে বেড়া জানেন? এই মেয়ে যে নিজে কুচক্র চালাবে না, এর কি গ্যারান্টি? আমার ছেলেটা মন্ত্রী, এমনি এমনি হয়নি। যথেষ্ট ভালো মন্দ বোঝার মতো জ্ঞান বুদ্ধি নিয়েই সে জনগণের দায়িত্ব নিয়েছে।
যেখানে বিষয়টা তার বউয়ের, সে নিশ্চয়ই ভালো জানবে সব কিছু। সোনালি চুপ করে গেল। মাহমুদ সর্দার মুখ খোলার লোক না। এই মায়ার কারণে যেন তার মুখে বুলি ফুটেছে। এই পর্যন্ত সে তার চোখে দেখেনি, আবার কানেও শোনেনি যে মাহমুদ সর্দার কড়া কথা বলতে পারে। মোহন সর্দার এবার মুখ খুললেন, রাগ দেখিয়ে বলে, ভুলে যেও না ভাই, এই আসনে বসার অধিকার বাবা দুজনকে দিয়েছিল, যার জন্য এখানে এই মেয়ে বসাটা আমি আপত্তি করতেই পারি। বাবা কাদেরকে এখানে বসার অনুমতি দিয়েছিল? একজন তার রাজ, আরেকজন বলতে চেয়েও মুখটা আটকে গেল মোহন সর্দারের। মাহমুদ সর্দার ভাইয়ের চোখে চোখ রাখলেন। কথাটা যেন মোহন সর্দারের গলায় আটকে আছে। মায়া অধীর আগ্রহে অপেক্ষা করছে শেষ নামটা শোনার জন্য। মোহন সর্দারের চোখ দিয়ে যেন পানি আসতে নেয়, যেটা দেখে মায়ের মনটা জ্বলতে শুরু হয়। নাটকের থেকে কম কিছু তার কাছে লাগছে না। মাহমুদ সর্দার বলেন, কি হলো বলো, আরেকজনকে? মোহন সর্দার করুণ চোখে তাকালো। মাহমুদ সর্দার হেয়ালি করে বলেন, যার জন্য তুমি এত দয়া মায়া মনে পুষে রেখেছো, তাকেই তুমি হারালে। না তুমি তাকে হারানোর সুযোগও দিতে, আর না তোমার অস্তিত্ব তোমার থেকে হারিয়ে যেত। মোহন সর্দার নিজেকে শান্ত করে বলে, মানলাম মোহনা মারা গেছে, তাই ওকে এখানে আনা সম্ভব না, কিন্তু রাজ তো আছে। এখানে রাজের বউ বসার অধিকার রাখে কিভাবে, যেখানে মোহনা হারিয়ে যাওয়ার পর রাজ এই আসনে বসতে নারাজ? মাহমুদ সর্দার একবার মায়ের দিকে তাকালেন, সেই সাথে মায়াকে দেখছে রাজ। মায়ের মনের মধ্যে কি বইছে এটা এরা দুজন খুব ভালো করেই জানে। রাজ চাইলেও এখন মায়াকে নিজের পক্ষে স্থান দিয়ে সান্ত্বনা করতে পারবে না, কারণ মায়া খুবই চালাক। সে বুঝে যাবে রাজ কেন তাকে আগলে রাখতে চায়। রাজ জোরে গলায় ডাক দিল হিয়াকে। হিয়া উপন্যাসের বইতে ডুবেছিল, কোনো দিকে তার নজর নেই। রাজের এমন জোরে ডাক শুনে সে চলে আসে। মায়ের কপালে ব্যান্ডেজ দেখে বলে, কি হয়েছে ভাবির? ওকে নিয়ে ভেতরে যা। হিয়া এসে মায়াকে নিয়ে যেতে নেয়। মাহমুদ সর্দার তখন মোহন সর্দারের উদ্দেশ্যে বলে, নিজের মেয়েকে তুমি নিজের কুকর্মের কারণে হারিয়েছ। কর্মের ফল বাতাসে নড়ে। তোমার কর্ম তোমাকে আজ ব্যর্থ করে দিল। তোমার নিজেরও একটা ছেলে সন্তান আছে, তবুও তোমার তাতে কোনো সুযোগ সুবিধা নেই। মোহনা সর্দার যদি জীবিত থাকতো, তাহলে বুঝতে তোমার জীবন কত আলোকিত থাকতো। আর সুন্দরী ফর্সা বউ আর ছেলে সন্তান থেকেও সেই আলোকিত জীবন তুমি পেলে না। ভাই হয়ে তোমার প্রতি আমার করুণা জাগে। সবার কথার ঊর্ধ্বে একটাই কথা, এ আসনে বসার অধিকার শামীম রাজের বউ মেহরুন জাহান মায়া রাখে। এই নিয়ে দ্বিতীয় অভিযোগ আমি শুনবো না। মায়ের পা যেন আটকে যায় যখন সে শোনে মোহনা সর্দার মারা গেছে। নিজেকে জীবিত রেখেও মৃত বানাতে হয়েছে তাকে। হিয়া বলে ওঠে, কি হলো ভাবি? মালিনী এবার এদিক ওদিক তাকিয়ে বলে, আচ্ছা, কথা তো ঘুরিয়ে পেঁচিয়ে সরে যাচ্ছে। আমি বলতে চেয়েছি এক কথা, এখানে আসলো অন্য কথা। মাহমুদ সর্দার মালিনীর দিকে ফিরতে মালিনী বলে, মায়া এই বাড়ির নতুন বউ, ওকে কিছু রান্না করে খাওয়াতে হবে। মাহমুদ সর্দার বলেন, ওর কপালে যে অবস্থা, ওর এখন কিভাবে রান্নাঘরে যাবে? দেখো, আমি তো ওকে ভারী খাবার রান্না করতে বলছি না, আমি বলছি ওর পছন্দ মতো ও যেটা পারে ওটাই রান্না করে দেবে। সবাই মায়ের দিকে তাকালো। মায়া বলে, কি রান্না করতে হবে আমায়? মালিনী ভেবেচিন্তে বলে, যেহেতু তুমি এখন রান্না করার মানসিকতাই নেই, তাই সহজেই রান্না করা যায় এমন রান্না করো। হালিম রান্না করতে পারো, ওটা তো প্যাকেটেই সব আছে, শুধু মাটন কষিয়ে গরম পানিতে মিশিয়ে হালিম মিক্স করতে হবে। মায়া রাজি হয় কান্না করতে। হিয়া যেতে নেয় মায়ার সাথে, কিন্তু বাধা দিল। মালিনী বলে, ওকে কেউ সাহায্য করবি না। মায়া মৃদু হাসলো। সে এই বাঙালি রান্না পারবে না, এটা কোনো কথা? সে তো আশ্রমের লোকের জন্য এক এক সময় এক এক রান্না করে। হালিম রান্না বেশ কয়েকবার করেছে। এখন মডার্ন হয়ে থাকা মানেই সবাই মনে করে রান্না বান্নায় মেয়েরা পিছিয়ে। রাজ বিড়বিড় করে মাহমুদ সর্দারের কানে কানে বলে, তোমার এই সেকেন্ড বউ আমার ফার্স্ট বউকে এত খাটিয়ে মারতে শেখানো বাবা? মাহমুদ সর্দার যে এতক্ষণ তার বইয়ের হয়ে প্রতিবাদ করলো, এগুলোর জন্য একটা থ্যাঙ্কস সে তো পেল না। অথচ এখন যেই মালিনী মায়াকে কথা শুনিয়ে দিল, অমনি ছেলে তাকে কানে কানে খোঁচা মারছে। মাহমুদ সর্দার আফসোসের সাথে বলেন, ওটা তোমার সেকেন্ড মাকে জিজ্ঞেস করো। আমি তো আর তার মনের কাছে কান পেতে নেই যে সব জেনে যাব। এই তোমাদের অত্যাচারে আমার বউ আমাকে ভালোবাসবে না, তখন তোমাদের এক একজনের নামে আমি মামলা করে দেব, বলে দিলাম। তুমি তোমার বউয়ের জন্য বাবা মাকে জেলে ঢুকিয়ে দিবে? মন্ত্রী সাহেবের বউয়ের প্রতি এটা একটা কর্তব্য। নারী নির্যাতন শুধু মন্ত্রীর বউয়ের উপর, এটা জনগণ জানলে আমার মান সম্মান থাকবে বলে তোমাদের মনে হয়? এর থেকে ভালো যে তোমাদের নামে মামলা দিয়ে নিজেকে লয়াল প্রমাণ করা।
তোমার মতো ছেলেকে লয়াল ভাবতেই আমার বিবেকে বাঁধে। এই বিবেকের দরজাটা একটু বড় করো, দেখবে তাহলে বিবেকে বাঁধবে না। মাহমুদ সর্দার কিছু না বলে চলে গেলেন নিজের ঘরে। এখন আবার মায়ার রান্নার জন্য অপেক্ষা। মায়া চলে গেছে রান্নাঘরে, কোমরে শাড়ি গুজে রেখেছে মায়া। কেবিনেট থেকে রান্নার জিনিসগুলো নিয়ে রান্না চাপালো। কিছু একটা ভেবে একটা বড় হাঁড়িতে দুধ ঢালতে লাগলো। পোলাওয়ের চাল ধুয়ে পাশে রাখলো। ইচ্ছে করছে পায়েস রান্না করবে। খুব খুশি সে, একটার পর একটা বাজিমাত করে। রান্নার মাঝে মায়া অনুভব করলো তার কোমর দিয়ে একটা বলিষ্ঠ হাত চলে যাচ্ছে। মায়া জানে এটা কার হাত। মায়া পেছন ঘুরে বলে, রান্না করছি আমি। আরে হালিম রান্না করতে বলছিল, পায়েস কেন? ইচ্ছে হলো। কেন আপত্তি আছে আপনার? অফকোর্স নট। বলেই রাজ মায়ার কপালে ব্যান্ডেজের দিকে তাকালো। মায়া রাজের দিকে চোখ আবদ্ধ করে রেখেছে। রাজ মায়ার কপালে ব্যান্ডেজের উপর ঠোঁটটা ছুঁয়ে গুনে গুনে 7টা চুমু দিল। আরও কয়েকটা দিতে যাবে তখনই সেখানে আসলো মিলি। মিলি ফোনে কথা বলতে বলতে ঢুকছে, তাই রাজ বুঝে যায় আর দূরে সরে বিড়বিড় করে বলে, আমার সংসারের দুশ্মন। মিলি রান্নাঘরে প্রবেশ করে মায়া ও রাজকে দেখে হেসে দিল। কান থেকে হেডফোন খুলে গলায় ঝুলিয়ে বলে, তুমিও আছো ব্রো? কেন, আমার বউর কাছে আমাকে থাকা পারো নাকি? এটা শিওর জানি না, কিন্তু তোমার বউকে পাহারা দেওয়ার হুকুম আছে। কে পাহারা দিতে বলেছে? কাকি আর মম। মায়া কোনো রিয়াকশন না দেখে দুধে চিনি ঢালতে থাকে। অন্য পাত্রে পোলাও ফুটিয়ে নিল। মিলি পায়েসের ঘ্রাণ পেল, চোখ বন্ধ করে বলে, আহ কি সুন্দর গ্রান, কিন্তু মম যে বলল তুমি হালিম রান্না করবে। ভাবলাম আজকে একটু পায়েস রান্না করি, প্রথম এন্ট্রি সর্দার বাড়িতে, তাই। রাত চলে গেল। মিলি ওর মতো ফোন টিপছে। মায়া নিজের মতো করে রান্না করছে। হালিম রান্না শেষ করে পাশেই রেখেছে। মিলি তার মতো ব্যস্ত ফোনের দিকে। মায়া একবার সেদিকে তাকিয়ে আবার রান্নায় মনোযোগ দেয়। কিছু একটা ভেবে মুচকি হেসে ঝালের গুঁড়ার কৌটা হাতে নেয়। সমস্ত ঝাল হালিমের সাথে মিক্স করে দিল। মায়া মনে মনে বলে, আমার মাকে যেভাবে তিলে তিলে অত্যাচার করে বের করেছিলেন মিথ্যে অপবাদ দিয়ে, আমিও ঠিক তাই করব। তবেই না আমার কলিজা ঠান্ডা হবে। মায়ের মুখে ভয়ঙ্কর হাসি। পায়েস রান্না শেষ করে মিলির দিকে ফিরে বলে, আমি সবাইকে ডেকে আসি। এই না না, আমি যাচ্ছি, তুমি টেবিলের কাছে যাও। তাহলে তুমি বাসার সবাইকে ডাকো, আমি মন্ত্রীমশাইকে ডেকে আনি। মিলি মৃদু হাসলো। মায়া উপরে চলে গেল। ঘরে ঢুকে দেখলো রাজ বিষণ্ণ মনে বসে আছে কিছু ফাইল নিয়ে। মনে হচ্ছে কোনো একটা কাজে সমস্যা তার, হয়তো বিষয়টা নিয়ে মায়া জানে। তাই তো রাজকে বিষণ্ণ দেখে মায়া হাসলো। একদিকে রাজের বদনাম, আরেকদিকে সোনালী ও মোহন সর্দারের অপমান। এই দুটো দিয়েই তো সে এখন মজা নিবে। মায়া ঘরে প্রবেশ করে বলে, খাবার তৈরি মন্ত্রীমশাই। রাজ ঘুরে তাকালো মায়ার দিকে। এখনো কোমরে শাড়ির আঁচলটা গুজে রাখা। রাজ ঠোঁট কামড়ে বলে, এভাবে গিন্নি গিন্নি লুক দিয়ে আসো কেন? বউকে হটি লাগে তো। মায়া কিছু না বলে ভ্রু কুচকে আছে। রাজ বলে ওঠে, সুন্দরী বউর গিন্নির সাথে থাকলে প্রেমের ঘন্টা বেশি থাকে। যত সব ফালতু কথাবার্তা। বরের থেকে প্রেমের বার্তা কি তোমার কাছে ফালতু মনে হয় মায়াবতী? নিচে চলুন, সবাই ওয়েট করছে, আপনাকে ডাকতে এসেছি। হঠাৎ? স্বামী না খেয়ে থাকলে তো স্ত্রীর দায়িত্ব তার খোঁজ নেয়া, সেই দায়িত্ব পালন করেছি। সোফা থেকে লাফিয়ে দাঁড়ালো রাজ। মায়া কিছু বুঝলো না। রাজ মায়ার কাছে এসে বলে, স্বামীকে মানে আমাকে স্ত্রী মানে তুমি খোঁজ নিতে এসেছো, এটাই বলতে চাচ্ছ তুমি? এছাড়া আর কি বোঝানো যেতে পারে? অন্য অন্য স্বামীরা এই স্বামী ডাক শুনলে কি করে আমি জানি না, কিন্তু বিশ্বাস কর মায়াবতী, তোমার মুখে এই স্বামী ডাক আমার কাছে যেন লাগছে এক বিপদের আভাস। রাজ কথাটা মায়ার চোখের দিকে তাকিয়ে বলে। মায়া এতক্ষণ নাটকীয় ভঙ্গিতে হাসি হাসি ভাব এনে কথা বললেও এখন সে রাজের মুখের দিকে সন্দিহান নজরে তাকালো। রাজ কি তবে জেনে গেল এই মোহন সর্দার, যাকে এক ঘন কালো অন্ধকার রাতে তার মায়ের সাথে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়? রাজ যদি সব জেনে যায় তাহলে তো তার প্রতিশোধ নেওয়া সম্ভব হবে না। এমনটা ভেবে মায়া আবারও ভাবলো, এই লোক সব জানলেও সমস্যাটা কোথায়? আগে এইটাকে মেরে এর মৃত্যুর দায় বানিয়ে দেব সোনালী আর মোহন সর্দারের ঘাড়ে, মামলা খতম। মায়ের হুঁশ ফিরল রাজের এক চুমুতে, তাও আর কোথাও না, সোজা তার নাকের উপর। মায়া ভ্রু কুচকে তাকালো। রাজ তার এক আঙ্গুল দিয়ে মায়ার নাক ছুঁয়ে বলে, আমার দুষ্ট মায়াবতী। বলেই বের হয়ে গেল রাজ। রুদ্র আর আহান সর্দার এসেছে সকাল সকাল। ওরাও এখানে প্রায় খাওয়া দাওয়া করে। মাহমুদ সর্দার তাদেরকে আজ এখানে আসতে বলেছে। হিয়া নিচে নেমে রুদ্রকে দেখে। রুদ্র ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে রেখেছে। হিয়া এটা দেখে মুখ ভেঙচি দিয়ে মাহমুদ সর্দারের পাশে বসতে নেয়, কিন্তু পারল না বসতে। তার আগেই সিয়া ওখানে বসে। হিয়া রাগ দেখিয়ে বলে, এই চেয়ারে আগে আমি বসতে এসেছিলাম। বসতে আসলেও বসতে পারিসনি। কোন চিন্তায় মগ্ন ছিলি যে 1 মিনিটের জায়গায় 10 মিনিট লাগিয়ে দিয়েছিস? আমি যে কয় মিনিট লাগিয়ে দেই না কেন, তুমি বসবে এখানে, আমি বাবার পাশে বসবো।
বাবা কি তোর একার যে তুই বাবার কাছে বসবি? বাবা আমারও। তোর বাবা জেনে আমার কি রে ভুটকি? এই শুটকি, একদম আমাকে ভুটকি বলবি না। নিজে শুটকি আবার আমাকে বলে ভুটকি। তোর কোন দিক থেকে মনে হয় আমি শুটকি? তোর মতো ভুটকি না বলে আমাকে শুটকি বলতে পারিস না। আলবাত বলতে পারি। তুই যদি আমাকে ভুটকি বলিস তাহলে আমি তোকে শুটকি বলতেই পারি। লিসেন ভুটকি, আমি পারফেক্ট আছি। 5 কাঠি না যে শুটকি বলবি। লিসেন শুটকি, আমিও পারফেক্ট আছি। কুমড়ার মতো ফুলে নেই যে তুই আমাকে ভুটকি বলবি। কুমড়োর মতো না হলেও খাদক, আর যারা খাদক তারা তো মোটো হয় তাড়াতাড়ি। এমনিতেও তুই আমাদের সবার থেকে একটু বেশি স্বাস্থ্যবান। তাতে তোর কি? আমি কি তোর বাপের টাকায় খাই? আমি আমার বাপের টাকায় খাই। রাজ নিচে নামছিল। সিয়ার মুখে এহেন কথা শুনে মাহমুদ সর্দারের উদ্দেশ্যে বলে, এক বাবা দুই মেয়ে হয় কি না, বড় মেয়ে বলে তোর বাবারটাকে খাই নাকি আমি, নিজের বাবারটাকে খাই। এটা তো সন্দেহজনক ব্যাপার, তাই না? তুমি নিজের ব্যাপারে ভাবো, আমার মেয়েদের নিয়ে আমি ভাবতে পারবো? রাজ চেয়ার টেনে বসে। সামনের ফ্রিজ থেকে এক পিস আপেল নিয়ে খেতে থাকে। হিয়া উপায় না পেয়ে বসে পড়ল রুদ্রের পাশে। ওখানে বর্তমানে চেয়ার ফাঁকা। মায়া নিচে নামছে। মায়ার মাথায় নীল শাড়ির লম্বা আঁচল দিয়ে মুখে মিষ্টি ঝুলানো হাসি আছে। রাজ সেদিকে তাকাতেই ওর গাল থেকে আপেলের টুকরো আপনা আপনি পড়ে যায়। রাজ অবাকের সাথে মায়ের দিকে তাকিয়ে বলে, আমার বউয়ের আবার নতুন করে কোনো রূপ দেখার ইচ্ছা জাগলো নাকি? মায়া হাসি হাসি মুখ করে বলে। আমি খাবার দিই সবাইকে। মাহমুদ সর্দার বলেন, হ্যাঁ, তুমিই দাও। রাজ বিড়বিড় করে বলে। আমার বউ পেতেছে ভাত আর আমার বাবা তাতে দেয় পা। রুদ্র বিড়বিড় করে বলে, দাল মে কুছ কালা হ্যায়। হিয়া রুদ্রের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করতে হিয়ার চশমাটা একটু নিচে নেমে নাকের দিকে ঝুঁকে যায়। রুদ্র তার বাম হাতের এক আঙ্গুল দিয়ে চশমাটা ঠিক করে দিয়ে বলে, এভাবে তাকাচ্ছিস যেন আজকের ব্রেকফাস্টে খাবার না, আজ তো আমাকে গিলে খাবি। আমাকে কি আপনার রাক্ষসী মনে হয়? একদমই না। তবে রাক্ষসী হলে ভালোই হতো। আপনাকে গিলে খেয়ে সোজা পৃথিবী থেকে ভস্ম করে দিতাম। এই জন্যই তো তুই আমার সুইট হিয়া পাখি। আহান সর্দার চামচে হালিম নিয়ে গালে ঢোকানোর আগে বলে, ও, তোমাদের বলা হয়নি পরশুদিন আদ্র আসবে? থেমে গেল সিয়ার হাত। মুখটা লজ্জায় ভরে গেল। আহান সর্দার কথাটা বলে মুখে হালিম ঢুকালেন। কিছুক্ষণ আরামের সাথে খাওয়ার পরেই তার মুখ বন্ধ হয়ে গেল। মাহমুদ সর্দার নিজেও চামচটা মুখে ঢুকানোর আগে বলেন, ওহ, তাহলে তো আর ভালো হলো। আদ্র আসার পর রিসেপশন পার্টি হবে। বাকিটা আর বলতে পারলেন না। তারও মুখ বন্ধ হয়ে গেল। মালিনী, সোনালী ও মোহন সর্দার এরা ঢকঢক করে পানি পান করছে। টেবিলের উপর থাকা দুটো জগ যেন কাড়াকাড়ি বাঁধা শুরু। হিয়া আর সিয়া হা হয়ে দেখছে, কারণ ওরা গালে দেয়নি খাবার। রুদ্রের ঠোঁট লাল। হিয়া দেখেই বুঝে যায় খুব ঝাল লেগেছে তার। এদিকে বাবা কাকাদেরও অবস্থা তাই। হিয়া দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে লেবু আনে। লেবুর পিস সবার হাতে দিয়ে বলে, একটু করে লেবুর রস জিহ্বায় দাও, ঝাল কমে যাবে। সবাই তাই করলো। রাজ মুখের ঝাল কমিয়ে বিড়বিড় করে বলে, যেই সন্দেহ করেছিলাম ঠিক তাই হলো। ওটা স্বামী ডাক ছিল না, আসলে আসামি হয়ে স্বামী ডাক দিতে এসেছে। রুদ্র চেয়ার থেকে উঠে রাজের পাশে থাকা জগ থেকে পানি নিয়ে গিলে বলে, তোমার বউ রাগ মেটাবে ভালো কথা, কিন্তু আমার অন্যায়টা কোথায় ব্রো? যারা রাগের যোগ্য তাদের উপরই ঝাল দিয়ে রাগ মেটালে হতো। আমরা তো কিছু বলতাম না। যেখানে স্বামী নিজের বউয়ের কাছে সুরক্ষিত না, সেখানে তুই দেবর হয়ে কিভাবে বাঁচতে চাস? সোনালি পানি গিলে বলে, এতগুলো ঝাল কেউ দেয়? মারতে চাও নাকি আমাদের? মায়া অবাক হওয়ার অভিনয় করে বলে, কি বলছেন কাকি শাশুমা? এখন না বোঝার ফান করছো তুমি? এত ঝাল খেয়ে গাল লাল হয়ে গেছে। মায়া মুখে হাত দিয়ে বলে, আমি তো সব ঠিকঠাক মতোই দিয়েছিলাম। ইনফ্যাক্ট আমি তো খাবারটা মুখে দিয়েছিলাম, পারফেক্ট ছিল সব কিছু। তাহলে ঝাল লাগলো কিভাবে? খুব বেশি ঝাল ছিল। তা না হলে কি আমরা জগ নিয়ে কাড়াকাড়ি করি? কিন্তু আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি ঝাল বেশি দিইনি। মন্ত্রীমশাই ছিল তো রান্নার সময়। রাজ ঝোঁকর দিল। এভাবে তাকে মেয়েলি কথাবার্তায় না টানলেও হতো বলে মনে হচ্ছে তার। মাহমুদ সর্দার ভ্রুকুটি করে রাজের কাছে প্রশ্ন ছুড়ল, তুমি ছিলে নাকি রান্নার সময়? রাজ মাথাটা উপর নিচ করে। মাহমুদ সর্দার আবারও প্রশ্ন করেন, মায়া কি খাবারটা মুখে নিয়ে টেস্ট করেছিল? হ্যাঁ।
এটা সত্যি মায়া হালিম রান্না করার সময় মাংস সিদ্ধ হয়েছে কিনা দেখেছিল। এক পিস মাংস খেয়ে মনে মনে এমনভাবে কথা বলেছিল যেন রান্নাটা ঠিক হয়েছে। তাই রাজ হ্যাঁ বলে দিল। মাহমুদ সরকার চিন্তিত হয়ে বলেন, তাহলে এগুলো এত ঝাল দিল কে খাবারে? মায়া মাথা নত করে বলে, কিছু মনে না করলে আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার বদনাম তো অবশ্যই আমার স্বামী, শাশুড়ি বা শ্বশুর চাইবে না। আমার মনে হয় এই কাজ সেই করেছে যে আমাকে সহ্য করতে পারে না। কার কথা বলছো তুমি? মাহমুদ সর্দারের প্রশ্নে মায়া কাঠিন্য দৃষ্টিতে আঙ্গুল তাক করলো সোনালির দিকে। সোনালি চিল্লিয়ে উঠবে তার আগেই মায়া বলে ওঠে, আমি শিওর না, আমি তো শুধু দুয়ে দুয়ে চার করতে বলতে চাচ্ছিলাম। মোহন সর্দার রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, কিসের দুয়ে দুয়ে চায়? মায়া মনে মনে ফুঁসে ওঠে। সামনেই ফল কাটার ছুরি, ইচ্ছে তো করছে নিজের বাবাকেই এখানে খুন করতে। মাকে ঠকিয়ে পরকিয়া করেছে এই লোক, আবার বাড়ি থেকে বের করে এক ট্রাক অ্যাক্সিডেন্ট করিয়ে খুন করার প্ল্যান করেছিল। এই লোককে বাবা বলতেও ঘৃণা লাগে। আজ সে আবার সেই নষ্টা মহিলার হয়ে কথা বলছে। মায়া মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে মমতার দৃষ্টিতে বলে, আসলে রান্নার সময় আমাকে পাহারা দিতে মিলিয়ে আসে। তার আগে তো সবটা ঠিকই ছিল খাবার। আমিও মাংস সিদ্ধ হয়েছে কিনা দেখেছিলাম, তখন তো আমার ঝাল লাগেনি। আর মিলিকে নাকি কাকি শাশুমা পাঠিয়েছিল। রান্না শেষে আমি তো আমার স্বামীকে ডাকতে গিয়েছিলাম। এর ভেতরে কি হয়েছে তা তো আর আমি জানি না। মায়ের মুখে স্বামী ডাক শুনে বিষম উঠল রাজের। বাসরে যে নারী ছুরি দিয়ে আঘাত করতে চায়, এখন আবার সেই নারী স্বামী বলে কত ভালোবাসা দেখায়। মাহমুদ সর্দার চুপ করে সব শুনলেন। সে কিছু বুঝেছে কিনা কেউ জানে না, কিন্তু সে রাগী দৃষ্টিতে মোহন সর্দারের দিকে তাকিয়ে বলেন, তোমরা কি চাও আমরা ভাইয়েরা হাড়ি আলাদা করি? মোহন সর্দার স্তব্ধ, অবাকের সাথে বলে, দুই দিনের মেয়ের জন্য আজ হাড়ি আলাদা করতে চাও তুমি? তুমি যাকে দুদিনের মেয়ে বলছো সে আমার ঘরের লক্ষ্মী। তাকে তোমার বউ এমনভাবে হেনস্থা করতে পারে না। খুব ভালো করেই জানা আছে এসব টেকনিক। প্রথমে মিষ্টি মুখে বাধা দেওয়া, তারপর আবার মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করা। এটাই তো করে এসেছে তোমার বউ শুরু থেকে। প্রথমে যার সাথে করছিল সে আমার কেউ ছিল না। তোমাকে বাধা দিতে যে অধিকারের কথা বললে পিছিয়ে দিয়েছিলে। আজ কিন্তু এটা পারবে না। আজ এটা আমার ছেলের বউ, মাথায় রাখবে এই কথাটা। ষড়যন্ত্র না করেও আজ ফেসে গেল সোনালি। রাগ উঠল মায়ার উপর। মায়ার চোখের দিকে তাকিয়ে বুঝলো এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না, এই মেয়ের মাঝে কিছু তো একটা আছে। মোহন সর্দার কিছু বলতে চাইলে সোনালি আটকে দিল। সে নিজেও কম না, বরং মায়ার থেকে কুচক্রে বুদ্ধিতে সেই বেশি এগিয়ে। রাজের পাশে এখনো দাঁড়িয়ে আছে রুদ্র। রাজ হাতের ইশারা করে রুদ্রকে ঝুঁকতে বলে। রুদ্র ঝুঁকে ওর কান রাজের দিকে এগিয়ে দিতেই রাজ বলে, কোনোদিন দেখেছিস খাল কেটে কুমিরকে সোজা মাথায় নিয়ে নাচতে? না তো। তাহলে দেখে নে আমার বাবা আর আমার বউকে। মানে? মানে এই যে একজন ভাত পেতেছে আর একজন খাল কেটে কুমির এনে সোজা মাথায় নিয়ে নাচতেছে। রুদ্র হেসে দেয়। রাজ বলে, আরে বেটা রুদ্র, হাসিস না। আমার বাপটা এখনো অবুঝ, না হলে বৌমার ট্যাপ তো আর মগজে ঢুকলো না। এটা তো হতে পারে না। রুদ্র এবার জোরে জোরে হেসে দিল। সবাই সেদিকে তাকালো, কিন্তু কেউ কিছু বলল না। মায়া এবার সবাইকে শান্ত দেখে বলে, মানছি আমার রান্নাটা খারাপ হয়েছে, কিন্তু আমি আরো একটা খাবার রান্না করেছি। কি? আনছি। মায়া রান্নাঘর থেকে পায়েস আনলো, সবাইকে পরিবেশন করে বলে, আমি একটা কাজ করতে চাই। বলো। আশ্রমের বাচ্চাদের এই পায়েস খাওয়াতে চাই। ঢাকায় আসার পর ওরাই আমার কাছের লোক ছিল। আজ আমার বিবাহিত জীবনের প্রথম দিন, ওদেরকে জানানো দরকার। মাহমুদ সর্দার খুশি হয়ে বলেন, আচ্ছা তাহলে পায়েস পাঠানোর ব্যবস্থা করো, আর সাথে কিছু ফল দেওয়া হোক। মায়া রাজি হলো। সবাই পায়েস খেয়ে খুশি হলো। সিয়া প্রশংসা করলো সব থেকে বেশি, বলে, তোমার হাতে অমৃত আছে ভাবি। মায়া মনটা খারাপ হওয়ার ভান করে বলে, হালিমটা তোমাদের তৃপ্তি করে খাওয়ানো গেল না। আসলে আমারই ব্যাড লাগ। তবে পায়েসের কথাটা আগে কাউকে না জানিয়ে ভালোই করেছি। তাই তো এখন তোমরা তৃপ্তি করে খেতে পারলে। মায়ের মুখে এমন কথা শুনে সোনালি রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকলো। মাহমুদ সর্দার খাবার শেষ করে উঠে দাঁড়ালেন। মায়ের মাথায় হাত বুলিয়ে বলেন, অনেক ভালো রান্না করেছো তুমি। বলেই মালিনীর দিকে ইশারা করতেই মালিনী এক গোছা চাবি দিল। সেই চাবি মায়ের হাতে দিয়ে বলেন, আজ থেকে সংসারের দায়িত্ব এবারের নতুন জেনারেশনের বড় বউয়ের।
কেউ কিছু বলতে পারবে না, কারণ এটাই নিয়ম। মায়া চাবিটা নিয়ে মিষ্টি হাসি দিয়ে তাকালো সোনালির দিকে। একদিন এই চাবির জন্য শাহানা পারভিনের হাত পুড়িয়ে দেয় সোনালি। মায়া এটা জানে না চাবি মালিনীর কাছে না থেকে শাহানা পারভিনের কাছে কেন ছিল, শুধু জানে এই চাবির জন্য তার মাকে অনেক অত্যাচার সইতে হয়। মনে মনে মায়া বলে, अभी तो रिटर्न गिफ्ट दिया बाकी है। সকালের ব্রেকফাস্টে ট্রে নিয়ে জারার ঘরে ঢুকলো বীর। ভিতরে ঢুকে দেখলো যারা এখনো ঘুমে বিভোর। বীর জারার ঘুমন্ত মুখশ্রী দেখে ট্রেটা টেবিলের উপর রাখলো, অতঃপর জানালার পর্দাগুলো সরিয়ে দিল। জারার চোখে মুখে সূর্যের আলো লাগতে থাকে। চোখ দুটো কুঁচকে আসে তার, নড়ে চড়ে উঠে চোখটা মেলে। বীরকে রুমে দেখে উঠে বসলো। বীরের মুখে হাসি ফুটিয়ে বলে, সুইট মর্নিং জানেমন। ইটস বেটার মর্নিং ফর ইয়োর মাফিয়া ফেস। বীর বিছানার কাছে এসে জারার সামনে মুখটা রেখে বলে, দেখো সকালটা মিষ্টি হোক বা তেতা, তোমার জন্য খাবার নিয়ে উপরে এসেছি, কারণ তোমার পায়ে ব্যথা। চলো একসাথে খাবো। আমার পায়ে ব্যথার জন্য আপনি দায়ী। আপনি গুলি করেছেন আর এখন আবার দরদ দেখাচ্ছেন। তোমাকে আঘাত যেমন আমি করব, তোমার আঘাতের মলমটাও আমি দিয়ে দিব। দরকার নেই এই মলমের আমার। বীর জারার থুতনিতে হাত রেখে বলে, একটা কথা কান খুলে শুনে রাখো। জারা বীরের হাতটা ছাড়িয়ে দেয়। বীর ইচ্ছা করে ছেড়ে দিল, তারপর বলে ওঠে, তুমি চাও বা না চাও তুমি আমারই থাকবে। আমার থেকে দূরে যাওয়ার শাস্তি হবে ভয়ানক, আর আমার কাছে থাকা শান্তি হবে সুখের। আমার কথা মতো চললে হৃদয়ে আগলে রাখবো তোমায় চিরতরে জানেমন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।